তাছাড়া গাড়িতে তো জুলহাসও ছিল। আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। গাড়িটি সে চালাচ্ছিল বলে অ্যাক্সিডেন্টের দোষটা তো আর তার নয়। জুলহাস তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি। নিজেকে কেন দোষী ভাববে জুলহাস? কেন এইরকম একটা সিদ্ধান্ত নেবে নিজেকে দোষী ভেবে? কিন্তু ইচ্ছে আজ বুঝতে পারছে কতটা কষ্ট পেয়ে জুলহাস সিদ্ধান্তটা নিয়েছিল। নিজের ভালোবাসার মানুষগুলোকে হারানোর যন্ত্রণা কতটা সেটা ইচ্ছে বুঝতে পারছে। ইচ্ছে তো ওদের দেখতে পাবে, কিন্তু জুলহাস, ও তো সেটাও পারবে না। আজকে হটলাইন উপন্যাসটি হাতে নিয়ে ওর মনে হয়েছিল ওর যদি জুলহাসের মতো ছাদের কার্নিস থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তাহলে কেমন হবে। জুলহাস লাফ দিতে সফল হয়নি, কিন্তু ও ও যদি জুলহাসের প্ল্যানটা অনুসরণ করে তাহলে কি খুব ভুল হবে? ওদের বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে বড়জোর হাত পা ভেঙে 2 থেকে 3 মাস হসপিটালে থাকবে, এর বেশি কিছুই হবে না। তাই ইচ্ছে ঠিক করলো ও যদি কখনো জুলহাসের মতো ছাদের কার্নিস থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে ঠিক করে, তাহলে ও ওদের বাড়ির সামনের 8তলা অ্যাপার্টমেন্টটা থেকে লাফ দেবে। তবে ও জুলহাসের মতো সুইসাইড হটলাইনে ফোন করবে না, জুলহাসের মতো কৌতূহলের বসেও না। তাহলে কেউ জানবে না ওর সুইসাইড করার কথাটা, কেউ চেষ্টাও করবে না তাকে বাঁচানোর। জুলহাসের মতো ইচ্ছার প্রতিটি মুহূর্ত মনে হয় ও খুন করেছে, নিজের ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলেছে, সুন্দর একটি সম্পর্ক নষ্ট করে ফেলেছে, সুন্দর সম্পর্কটার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। একটু একটু করে প্রহরকে শেষ করে ফেলেছে ও। ওরও তো মরে যাওয়ারই উচিত। জুলহাস যখন রত্নাকে ওর স্ত্রী নীলা আর ওর ছেলে টুটুলের কথা বলেছিল, তখন ইচ্ছের চোখে বারবার প্রহরের মুখটা ভেসে উঠছিল। শেষ পর্যন্ত যখন জুলহাস সুইসাইড করার থেকে পিছিয়ে আসে, আরও কিছুদিন সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়, তখন ইচ্ছের মনেও একটি শীতল আনন্দ স্রোত বয়ে যায়। জুলহাসের বেঁচে থাকতে হবে, নীলা টুটুলের স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার জন্য হলেও বেঁচে থাকতে হবে। জুলহাসের শেষ সিদ্ধান্তটি ঠিক ছিল। সত্যি তো, জুলহাস যদি না থাকে তাহলে তো নীলা আর টুটুলের স্মৃতিগুলোও থাকবে না। পুরো উপন্যাসটাই ইচ্ছে জুলহাসের মাঝে নিজেকে দেখেছে, জুলহাসের অনুভূতির সাথে নিজের অনুভূতিগুলো মিলিয়েছে। পড়া শেষ করে বইটি বন্ধ করে ইচ্ছে নিজে নিজেকে বিড়বিড় করে বলে, তোকে বেঁচে থাকতে হবে ইচ্ছে। জুলহাজের মতো তোকেও সুইসাইড আর বাঁচাই দুটি অপশনের মাঝে বেঁচে থাকার অপশনটি বেছে নিতে হবে। কারোর জন্য না হলেও ইচ্ছে প্রহরের ভালোবাসার স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার জন্য হলেও বেঁচে থাকতে হবে। যে মানুষ দুটি তোকে এত বছর ভালোবেসে বড় করেছে তাদের জন্য বাঁচতে হবে। হতে পারে তারা আমার আমার ঠিক সেই সময় মেঘের গুড়গুড় ডাক শুনতে পায় ইচ্ছে। কথাটা আর শেষ করতে পারে না ও। কথাটা মাঝপথে থামিয়ে দেই বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ওর রুমটা নিচের তলায়, আর একদম কোনায় হওয়ায় রুমের বারান্দা নেই, তবে বড় একটা জানালা আছে। এই জানালার পাশে বসে কতদিন দেখেছে প্রহরকে। বাগানে দোতলায় দুলতে দুলতে বই পড়তো প্রহর, আর ইচ্ছে হাতে বই নিয়ে জানালার পাশে বসে প্রহরকে দেখতো। যদি কখনো প্রহর বই থেকে চোখ তুলে জানলার দিকে তাকাতো, তখন ইচ্ছে এমন ভান করতো যে মনে হতো জানলার পাশে বসে বই পড়ছে ও। ইচ্ছের বুকের গভীর হতে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সেই সময়গুলো কতই না সুন্দর ছিল, কত সুখের ছিল। সবাই ঠিকই বলে সুখের সময় হয় ক্ষীণ, আর দুঃখের সময় দীর্ঘ। দুঃখ যেন ইচ্ছেকে চারপাশ থেকে জড়িয়ে ধরেছে, কিছুতেই এই দুঃখ থেকে ইচ্ছে বের হতে পারছে না। সবাই বলে দুঃখ যত দীর্ঘই হোক না কেন একসময় তা শেষ হয়ে যায়। সুখ পাখি এসে ধরা দেয় দুঃখকে পেছনে ফেলে। ইচ্ছের দুঃখগুলো আদৌ কখনো শেষ হবে কি? সুখ পাখি আসবে কি ইচ্ছের জীবনে? ওর জীবনের সকল দুঃখকে পেছনে ফেলে ওর জীবনটা সুখে ভরে দিতে সুখ পাখি আসবে কি ইচ্ছের জীবনে? দেখতে দেখতে আকাশটা কান্না করতে শুরু করলো। একসময় নীলার মতো ইচ্ছেও বৃষ্টিতে ভেজা নিয়ে পাগলামো করতো। কতদিন একসাথে ভিজেছে ইচ্ছে প্রহর, কতদিন প্রহর বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গেয়েছে শুধুমাত্র ইচ্ছের আবদার পূরণ করতে। কতদিন বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছে দুজনের, তার হিসেব নেই। বেশিক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে বিছানায় ভীষণ জ্বরে কতদিন কাতরেছে প্রহর। ঠান্ডা যে একেবারে সহ্য হয় না ওর। তবুও আবার বৃষ্টি নামলে ইচ্ছের বারণ সত্ত্বেও ইচ্ছের হাত ধরে কত ভিজেছে বৃষ্টিতে। বৃষ্টি নিয়ে একটু আধটু পাগলামি প্রহরও করত। ও তো জুলহাসের মতো আনরোম্যান্টিক ছেলে না। বৃষ্টির সৌন্দর্য বুঝতো ও, বৃষ্টির প্রতিটি ফোঁটার ভালোবাসা জানতো। তাই ইচ্ছেকে বৃষ্টির সৌন্দর্য টাকার হিসেবে বোঝাতে হতো না প্রহরকে, যেভাবে নীলা জুলহাসকে বোঝাতো। দরজার টকটক শব্দটা আর চাইলেও অগ্রাহ্য করতে পারছে না ইচ্ছে। আগে একজন নক করলেও এখন তুমুলভাবে কয়েকজন অনবরত নক করে চলেছে দরজায়। দরজা না করলে হয়তো ভেঙেই ফেলবে দরজা। দরজার বাইরে থেকে ভেসে আসছে অনেকগুলো কণ্ঠস্বর। এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলল ইচ্ছে।
দরজা খুলে বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা আপনাদের? এভাবে চেঁচামেচি করছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলে দয়া করে বিদায়ী হন আমার রুম থেকে। তূর্ণ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে। তুই ঠিক আছিস তো? ইচ্ছে বলল, আমি কেমন আছি সেটা আপনাদের কাউকে জানানোর প্রয়োজন বোধ করছি না। এতক্ষণ পর মিসেস আফরা বললেন, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি আমরা, তুই দরজা খুলছিস না কেন? আমাদের ভয় হয় বুঝিস না? আমার মনে হচ্ছিল। মিসেস আফরাকে বলতে না দিয়ে ইচ্ছে বলল, কি মনে হচ্ছিল? সুইসাইড করেছে? কামন, এতগুলো বছর যেহেতু করিনি, এখনো করব না। আমাকে নিয়ে খামোখা ভয় পেয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এই কথার পর মিসেস আফরা কিছু বলতে পারে না। তিনি বুঝতে পারছেন মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে, বড্ড অভিমান করেছে তাদের ওপর। কিন্তু কি করবে তারা? তারা যে আজ নিরুপায়। চাইলেও যে তারা আজ পারছে না তাদের ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াতে। মিসেস আফরা চুপচাপ কাঁদতে কাঁদতে চলে যান। সেই সাথে চলে যান ইমতিয়াজ সাহেব, আবাইয়াজ সাহেব আর তূর্ণও। আপনি ডাকটা বড্ড বেমানা লাগছে তাদের কাছে। তুমি ডাকটা শুনতে অভ্যস্ত, তাদের কান দুটো আপনি ডাকটা কিছুতেই মেনে নিতে পারছে না। সবাই একে একে চলে যায়, শুধু থেকে যায় মিসেস সাবিয়া। উনি এখন দাঁড়িয়ে আছেন দেখে ইচ্ছে শীতল কণ্ঠে বলল, কিছু বলার বাকি আছে এখনো? কথাটা শুনে এক মুহূর্তের জন্য মিসেস সাভিয়ার বুকে ব্যথা অনুভব হয়। এই মেয়েটিকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছে। এই মেয়েটি সারাক্ষণ ছোট আম্মু করে পাগল করে দিত। কত শত আবদার করতো তার কাছে, ছোট আম্মু এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এটা খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু করে দাও, কত বায়না। তিনিও তো সব কিছু হাসি মুখেই করতো, অথচ আজ তিনি জানেনও না মেয়েটি ঠিকমতো খায় কিনা। এক মুহূর্তের জন্য ওনার মনে হলো মেয়েটির এই পরিবর্তনের কারণটা উনি। নিজেকে অপরাধী মনে হচ্ছিল ওনার, কিন্তু নিজের এই ভাবনাগুলোকে গা ঝাড়া দিয়ে ফেলে দেন উনি। তীব্র রাগ নিয়ে ইচ্ছের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, সামনের সপ্তাহে প্রহর বাড়িতে আসছে, ভুলে ওকে রূপে ভুলানোর চেষ্টা করবি না। ওর সামনে যাতে তো ঘোরাঘুরি করতে না দেখি আমি। আর মা ছেলের মাঝে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করবি না। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না, মনে রাখিস। ইচ্ছে বেশ শব্দ করেই হেসে উঠল, যেন ওকে কেউ বেশ মজার একটি কৌতুক বলেছে। হাসি থামাতে চেয়েও পারছে না। প্রায় 3.5 বছর পর এইভাবে হাসছে ইচ্ছে। নিজেকে বহু কষ্টে সামলে মিসেস সাভিয়ার দিকে তাকালো ইচ্ছে। ইচ্ছের দৃষ্টি ছিল তাচ্ছিল্যপূর্ণ। ঠিক তেমনই তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে ইচ্ছে মিসেস সাভিয়াকে উদ্দেশ্য করে বলল, প্রহরকে রূপে ভোলানোর চেষ্টা আমি কখনো করিনি, আর কখনো করার প্রয়োজনও নেই। আর মা হয়ে এটুকু নিশ্চয় জানেন আপনার ছেলের রূপ দেখে গলে যাওয়ার পাত্র নয়। আর কি যেন বলেন মা ছেলের মাঝে বিরোধ সৃষ্টি কর আর কি যেন বলেন মা ছেলের মাঝে বিরোধ সৃষ্টি করার চেষ্টা আমি যেন না করি। সিরিয়াসলি, আপনার আদৌ মনে হয় আমি এমনটা করব? আপনার কি মনে হয় আপনার ছেলে এতগুলো বছর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি? শুনুন, আমি না চাইলেই বলতে পারতাম তাকে। কেন বলিনি জানেন? কারণ আমি চাই না আমার জন্য এই পরিবারের নতুন করে কোনো অশান্তি সৃষ্টি হোক। আর তার রাগ সম্পর্কে ধারণা আপনার আছে, তবে চিন্তা করবেন না, আপনার ছেলেকে এসব কথা কখনোই বলবো না আমি। আর তাকে আপনার থেকে কেড়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। আপনার যা বলার বলে ফেলেছেন, আমার যা বলার সেটাও বলে দিয়েছি। দয়া করে এবার যান। ইচ্ছে মিসেস সাভিয়ার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ইচ্ছে এতক্ষণ কঠিন হয়ে থাকলেও এখন আর পারছে না। বড্ড দুর্বল মনে হচ্ছে ও নিজেকে। দরজার সামনে ফ্লোরে বসেই মুখে হাত চেপে ধরে ডুকরেও কেঁদে ওঠে ও। জানালার পাশে বসে গেটের দিকে তাকিয়ে আছে ইচ্ছে। প্রহরকে এয়ারপোর্ট থেকে আনতে গেছে বাড়ির সবাই। ইচ্ছে জানালার পাশে বসে অপেক্ষা করছে কখন প্রহর বাড়িতে ঢুকবে, আর ও প্রহরকে এক নজর দেখবে। আজকে প্রহর বাড়ি আসছে, দীর্ঘ 5 বছর পর বাড়ি আসছে। আজকের দিনটা ইচ্ছের জন্য হওয়ার কথা ছিল খুব আনন্দের একটা দিন, কিন্তু ভাগ্যক্রমে আজকের দিনটি ইচ্ছের জন্য কষ্টের। এমন নয় যে প্রহর এত বছর পর বাড়ি আসছে তাইও কষ্ট পাচ্ছে। ইচ্ছের কষ্ট হচ্ছে কারণ এত বছর পর প্রহর বাড়ি আসছে, কিন্তু ও প্রহরকে সামনে থেকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না। ওকে প্রহরকে দেখতে হবে লুকিয়ে, নিঃশব্দে। তার থেকে বড় কথা, ও প্রহরকে ফেস করবে কিভাবে? কি জবাব দেখবে এই রকম ব্যবহার করার? কি জবাব দেবে যদি জিজ্ঞেস করে কেন ওকে দূরে সরিয়ে দিয়েছে ইচ্ছে? এতদিন তো দূরে ছিল, সামনে নিয়েছে, কিন্তু এখন থেকে তো প্রহর ওর সামনে থাকবে। কেমন করে প্রহরকে দূরে সরিয়ে রাখবে ও?
কিছুক্ষণ আগে প্রহরের ফ্লাইট ল্যান্ড করেছে বাংলাদেশে। দীর্ঘ 5 বছর পর বাংলাদেশের মাটিতে পা দিয়ে প্রহরের মন আনন্দে ভরে ওঠে। সেই আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায় এয়ারপোর্টের বাইরে এসে যখন দেখলো পুরো পরিবার প্রহরকে রিসিভ করতে এসেছে। প্রহর সবার সাথে কুশল বিনিময় করছে, কিন্তু ওর চোখ সবার মাঝে একজনকেই খুঁজছে। কিছুক্ষণের মাঝেই ও হতাশ হয়ে গেল যখন বেলা পরিবারের সকলের আড়ালে গোমরা মুখে প্রহরকে বলল, ভাইয়া ইচ্ছু আসেনি। আমি এত বছর পর আসলাম, তুই আসলি না ইচ্ছে? তুই তো জানতিস সবাই আসলেও আমি সবার ভিড়ের মাঝেও তোকেই খুঁজবো। কেন করছিস এমনটা আমার সাথে? কেন কেন এতটা কষ্ট দিচ্ছিস রে? প্রহর মনে মনে কষ্ট পেলেও বোনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই, বাড়িতে গেলে তো দেখতেই পাবো। বেলা কিছু না বলে মাথা নিচু করে হাঁটতে থাকে। যেখানে এই কয়েক বছরে বেলার সাথে ইচ্ছে দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার, সেখানে প্রহরের সাথে দেখা কখন হবে বা আদৌ হবে কিনা সেটা বেলা জানে না। বেলা হাজারবার জিজ্ঞেস করার পরেও ইচ্ছে আর প্রহর ওকে কিছু না বললেও বেলা বেশ বুঝতে পারছে ওদের দুজনের মাঝে সমস্যা চলছে। আর সেই সমস্যার মূল শুরুটা যে ওর আর আবদ্ধর বিয়ে সেটাও ও বুঝতে পারছে, যার জন্য নিজে ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। ওর বাড়িতে এসেও ইচ্ছেকে খুঁজছে, অবশেষে না পেয়ে নিজের রুমে চলে আসে। বিছানায় শুয়ে শুয়ে ইচ্ছের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের কোলে ঢলে পড়ে প্রহর। প্রহর হয়তো চিন্তাও করেনি ও যখন বাড়িতে ঢুকেছিল তখন একজন দূর থেকে ওকে দেখে চোখের পানি ফেলেছে। বেলা নিজের রুমে মন খারাপ করে বসে আছে দেখে আবদ্ধ বেলার পাশে বসে বলল, কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? বেলা কিছু না বলে আবদ্ধর কাঁধে মাথা রেখে ওর এক হাত জড়িয়ে ধরে বসে থাকে। আবদ্ধ বেলার চুলে হাত বুলিয়ে আবার জিজ্ঞেস করে, কি হয়েছে আমার ময়না পাখিটার? মন খারাপ কেন? বেলা দীর্ঘশ্বাস ফেলে আবদ্ধকে বলল, আমার চোখের সামনে ইচ্ছের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। বেলার কথা শুনে আবদ্ধর মনটা খারাপ হয়ে যায়। ইচ্ছেকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে আবদ্ধ। বেলার সাথে বিয়ের আগে ওরা যখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতো তখন ইচ্ছে ওদের অনেক হেল্প করেছে। সেই জন্য অবশ্য আবদ্ধর কাছ থেকে ইচ্ছে কখনো ফুচকা, কখনো আইসক্রিম বা কখনো চকলেট ট্রিট হিসেবে নিত। এটা নিয়ে আবদ্ধর অভিযোগ নেই, ছোট বোনকে এইগুলো খাওয়ানো কোনো ব্যাপার না। তাছাড়া ইচ্ছের জন্যই আবদ্ধ বেলাকে নিজের করে পেয়েছে, নাহলে ও বেলাকে হারিয়ে ফেলতো। আবদ্ধ মন খারাপ করে বলল, গত 3 বছর ওকে দেখিনি আমি। প্রথম 1.5 বছর না হয় বাদ দিলাম, তখন তোমার পরিবার আমাদের বিয়ে মেনে নেয়নি, তাই এই বাড়িতে আসা হয়নি। কিন্তু মেনে নেওয়ার পর তো কতবার এসেছে, অথচ একবারও ইচ্ছেকে দেখোনি। কত হইচই করে বেড়াইছ ইচ্ছে, অথচ এখন কত চুপচাপ হয়ে গেছে। বেলা চোখের পানি আবদ্ধ শার্ট ভিজিয়ে দিচ্ছে। আবদ্ধ যখন বুঝতে পারলো বেলা কাঁদছে তখন ওর মাথা কাঁধ থেকে তুলে ওর চোখের পানি মুছে দিয়ে ওর দুগালে হাত দিয়ে বলল, কাঁদো কেন পাগলি? সব ঠিক হয়ে যাবে, দেখবে ইচ্ছে আবার আগের মতো হয়ে যাবে। প্রো চলে এসেছে না, ও ঠিক বুঝতে পারবে ইচ্ছের কি হয়েছে। বেলা কাঁপা কাঁপা গলায় বলল, ইচ্ছের পরিবর্তনটা আমাদের বিয়ের পর থেকেই আবদ্ধ। আমার কি মনে হয় জানো, আমাদের বিয়েটা নিয়েই মায়ের ঝামেলা হয়েছে। ইচ্ছের সাথে মা এমন কিছু ইচ্ছের সাথে করেছে বা বলেছে যার জন্য ইচ্ছে এতটা পাল্টে গেছে। আমি খেয়াল করেছি মা এখন ইচ্ছের নামটাও শুনতে পারে না। আমার জীবনটা সাজিয়ে দিতে গিয়ে ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে আবদ্ধ। আমি আমার বান্ধবীটিকে হারিয়ে ফেলেছি আবদ্ধ। আমি এখন ইচ্ছেকে বুঝতে পারি না, একটুও না। আবদ্ধ বেলাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। আবদ্ধর কিছু বলার নেই, কারণ ও নিজেও এটাই মনে করে। সারা বাড়ি জুড়ে হইচই। এত বছর পর প্রহর দেশে আসায় সব আত্মীয় স্বজনরা চলে এসেছে ইচ্ছেদের বাড়িতে প্রহরকে দেখবে বলে। মোটামুটি বিশাল একটা আয়োজন করা হয়েছে। কোলাহল, আনন্দ, উচ্ছ্বাস, বাচ্চাদের হইচই, বড়দের একসাথে হয়ে বসে আড্ডা দেওয়া, সব মিলিয়ে বাড়িটাকে মনে হচ্ছে বিয়ে বাড়ি। সবার মাঝে আনন্দ, কিন্তু এই আনন্দের মাঝেও ইচ্ছের অনুপস্থিতি বেশ চোখে পড়ছে তাদের। প্রহরকে ঘিরে আলোচনা শুরু হলেও শেষ হচ্ছে ইচ্ছেতে গিয়ে। সবার মনে এক প্রশ্ন, কেন ইচ্ছে এতটা পাল্টে গেল? সবাই যখন আলোচনায় ব্যস্ত তখন প্রহর ব্যস্ত ইচ্ছেকে একবার দেখার চেষ্টায়। বাড়িতে এসেছে 2 দিন হয়ে গেছে, কিন্তু ইচ্ছেকে একবারের জন্য দেখতে পায়নিও। প্রহর ইচ্ছের রুমের দরজায় অনবরত নক করেছে আর ইচ্ছেকে ডাকছে। ইচ্ছে, ইচ্ছে দরজা খোল বলছি, ইচ্ছে। এইভাবে রুমে বসে থাকলে কিচ্ছু হবে না। প্রহরকে বোঝাতে হবে ও আর প্রহরকে ভালোবাসে না, বোঝাতেই হবে। ইচ্ছে চোখের পানি মুছে নিজেকে কঠিন করলো, দরজা খুলে বলল, কি হয়েছে?
এভাবে দরজায় নক করেছেন কেন? প্রহর কখনো ভাবতেও পারেনি ইচ্ছে ওর সাথে এইভাবে কথা বলতে পারে। ও অবাক মিশ্রিত রাগী কণ্ঠে বলল, কি হয়েছে সেটা তো তুই বলবি। কি হয়েছেটা কি তোর? কল দিলে কল রিসিভ করিস না, মেসেজে কোনো রিপ্লাই নাই। তুই বুঝিস না কষ্ট হয় আমার? ইচ্ছে দুই কাঁধ শক্ত করে ধরে আবার বলল, বল কি হয়েছে তোর? আচ্ছা আগেরগুলো বাদ দিলাম, কিন্তু এখন এখন তো আমি বাড়িতে আসছি। তোর একবারও আমার সাথে দেখা করার দরকার মনে হয়নি? একবারও মনে হয়নি কেউ তোকে দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে? প্রহরের দুই হাত কাঁধ থেকে ফেলে দিয়ে ইচ্ছে কঠিন গলায় বলল। না, দরকার মনে হয়নি। আমার দরকার মনে হয়নি। প্রহর আবার ওর কাঁধে হাত দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে তোর? প্লিজ বল। তোর এই ইগনোর করাটা আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে বলল, আমি কাউকে ইগনোর করছি না। আর এসব ইমোশনাল ড্রামা আমার সামনে করবেন না প্লিজ। প্রহর অবাক হয়ে বলল, ড্রামা? এগুলো তোর কাছে ড্রামা মনে হচ্ছে? আমার আমার কষ্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ। ইচ্ছে অধৈর্য হয়ে বলল, না, বুঝতে পারছি না। আমার বোঝার কোনো দরকার নেই। প্লিজ এসব ড্রামা করে আমার সময় নষ্ট করবেন না। প্রহর ভারী গলায় বলল, এসব কি বলছিস ইচ্ছে? তুই তো ভালোবাসিস আমাকে, এভাবে কেন কথা বলছিস? ইচ্ছে বলল, আমি আপনাকে ভালোবাসি এটা আপনার ভুল ধারণা। ভালো করে শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি না। তখন ছোট ছিলাম, বুঝিনি। আবেগের বশে একটা ভুল করে ফেলেছি। এটা আবেগ ছিল, ওটা আবেগ ছিল, ভালোবাসা না। তাই এসব ভালোবাসার কথা আমাকে বলতে আসবেন না। প্রহর বলল, আমার দিকে তাকা ইচ্ছে, আমার দিকে তাকিয়ে বল, তুই আমাকে ভালোবাসিস না? ইচ্ছে বলল, আপনার দিকে তাকিয়ে বলতে হবে কেন? আপনার দিকে তাকিয়ে না বললে কি এটা মিথ্যে হয়ে যাবে? প্রহর বলল। তাকা আমার দিকে ইচ্ছে। ইচ্ছে প্রহরের দিকে তাকিয়ে বলল, ওকে ফাইন, আপনার দিকে তাকিয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি না। তোর চোখ যে অন্য কিছু বলছে ইচ্ছে। কি হয়েছে তোর? কেন এমন করছিস? সেটা তো আমি বের করেই ছাড়বো। এত সহজে তো আমি তোকে ছাড়বো না। আমার হৃদয় স্পন্দন তুই। আর মানুষ কি হৃদয় স্পন্দন ছাড়া বাঁচে না। তোকে যে আমার চাই। আর তোকে তো আমি নিজের করে ছাড়বো, যে কোনো মূল্যেই হোক না কেন। ইচ্ছে প্রহরের হাত ছাড়িয়ে দিয়ে প্রহরের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। দরজায় হেলান দিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। কান্না ছাড়া যে ওর আর কিছুই করার নেই। পরের দিন খুব সকাল সকাল ইচ্ছে উঠে নিজেকে রেডি করে নিল ভালো থাকার অভিনয় শুরু করার জন্য। এইভাবে আর কতদিন একটা রুমের মাঝে বন্দী হয়ে থাকবে ও? ওর একা একা থাকাটা অনেকের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে। ইচ্ছে চায় না সেই প্রশ্নগুলো প্রহরের মনেও সৃষ্টি হোক। রুমের দরজা খুলে বড় একটা দম টেনে মুখে বড় একটা মিথ্যে হাসি ঝুলিয়ে বসার ঘরের দিকে গেল। এখন সবাই ওখানেই থাকবে। ইচ্ছে আগের মতো গুনগুন করতে করতে বসার ঘরে গিয়ে বসলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকার কথা। ইচ্ছের মুখে হাসি রেখেই বলল, কি এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন তোমরা? যেন মনে হচ্ছে ভূত দেখছো। আরে বাবা, আমি ভূত না, মানুষ। তূর্ণ ইচ্ছের কাছে হাঁটু মুড়ে বসে। ওর মুখে হাসি, কিন্তু চোখ দুটো ছলছল করছে। ও ইচ্ছের হাত ধরে বলল, বুড়ি, তুই এসছিস বুড়ি। ইচ্ছে আগের মতোই হাসি মুখে বলল, ওফ ভাইউ, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আর আমার চকলেট কই? তূর্ণ একটু হেসে চোখ মুছে বলল, আছে তো, তোর জন্য চকলেট তো আমার পকেটে সবসময় থাকে। আমি তো জানি আমার বোনটা হুট করে এসে চকলেটের বায়না ধরবে। এই নে। তূর্ণ পকেট থেকে একটা ডেরি মিল্ক, একটা কিটক্যাট আর ছোট ছোট কতগুলো ক্যান্ডি বের করে দিল। ইচ্ছে চকলেট আর ক্যান্ডিগুলো হাতে নিয়ে ঠিক আগের মতোই আনন্দিত গলায় বলল, আমার সুইট কিউট গুলুমুলু ভাইউটা। কে মনে করবে না তূর্ণ গোলগাল গুলুমুলু টাইপ। ওরা ইচ্ছে এমনি বলে। অনেকদিন পর মনের মুখে সেই আগের মতো হাসি আর ভাইউ ডাকটা শুনে তূর্ণের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ইচ্ছে সাবধানে সবার থেকে লুকিয়ে নিজের ছলছল করা চোখ দুটো মুছে নিল। আর মনে মনে ঠিক করে নিল আর কারো জন্য না হোক, ওর মা বাবা ভাইয়ের মুখের হাসির জন্যই ও ভালো থাকার চেষ্টা করবে। ভালো থাকার অভিনয় তো করতেই পারে। ও না হয় আবার সেই আগের ইচ্ছে হয়ে যাওয়ার অভিনয়টাই করবে। তবুও মা বাবা ভাইয়ার মুখে হাসি তো দেখবে। এর মাঝেই অনেক দিন কেটে গেছে। ইচ্ছে এখনও ভালো থাকার অভিনয় করে চলেছে। সবার সাথে ইচ্ছের ব্যবহার আগের মতো যেন কিছুই হয়নি, শুধু প্রহরের সাথে ব্যবহারটা বদলে গেছে। ইচ্ছে সবসময় চেষ্টা করে প্রহরকে ইগনোর করতে, আর যখন ইগনোর করতে না পারে তখন প্রহরকে অপমান করে আর তারপর আড়ালে গিয়ে কাঁদে। এভাবেই চলছিল ইচ্ছের জীবন। সারাদিন মুখে একটা নকল হাসি চড়িয়ে ভালো থাকার অভিনয় করা,
আর অন্ধকার রাতে একা একা নিঃশব্দে কান্না করতে করতেই একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও শুরু হয় ওর অভিনয়। প্রতিদিনের মতো আজকেও ইচ্ছে দরজা খুলে এক মুঠো লেবু ফুল দেখতে পেল। আর কে লেবু ফুলগুলো রেখেছে সেটাও ইচ্ছে জানে। ঠিকই ভাবছেন, প্রহর ছাড়া ইচ্ছেকে লেবু ফুল আর কে দেবে? প্রহর প্রতিদিনই ইচ্ছের দরজার বাইরে লেবু ফুল রাখে। ইচ্ছে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। যখন নিশ্চিন্ত হয় কেউ নেই, তখন আলতো করে লেবু ফুলগুলো হাতে নেয়। এত অপমান করার পরেও কেন করছেন এমন প্রহর? আপনার এই ছোট্ট ছোট্ট কাজগুলো যে আমাকে দুর্বল করে দিচ্ছে, আমি যে পারছি না আর। ইচ্ছে একটা দীর্ঘশ্বাস সেরে প্রহরের রুমের দিকে পা বাড়ায়। এইভাবে চললে ইচ্ছে নিজেকে সামলাতে পারবে না যে। ইচ্ছে প্রহরের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসবো? প্রহর বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল। দরজায় টোকার আওয়াজ শুনে দরজার দিকে তাকিয়ে ইচ্ছেকে দেখে মন আনন্দে নেচে উঠল। আর ইচ্ছের এমন শীতল কণ্ঠ শুনে অবাকও হলো, কারণ ও বাড়ি আসার পর আজ অবধি ইচ্ছে কঠিন গলায় ছাড়া কোনো কথাই বলেনি। প্রহর এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আছে, যেন কত জনমের দেখার পিপাসা মেটাচ্ছে। প্রহরকে এমন ঘোর লাগা চোখে তাকিয়ে থাকতে দেখে ইচ্ছে একটা দীর্ঘশ্বাস গোপন করে আবারও বলল, আসবো? ইচ্ছার কথাই প্রহরের ঘোর কাটে। ও জলদি করে বলে ওঠে, আয়। আমার রুমে ঢুকতে তোর পারমিশন লাগবে? ইচ্ছে স্বাভাবিকভাবে বলল। কারণ রুমে ঢোকার আগে পারমিশন নেওয়া একটা ভদ্রতা। ইচ্ছে আরও কিছু বলতো, কিন্তু তার আগেই প্রহর বলল, আমার রুমে ঢোকার আগে তোর এই ভদ্রতা দেখাতে হবে না। আমার মন, আমার জীবন, আমার রুম, সব কিছুতেই তোর অবাধ চলাচল করার অধিকার যে তোকে দিয়ে রেখেছি আমি। ইচ্ছে একটা দম নিয়ে আবার আগের মতো শীতল কণ্ঠে বলল, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। কেন আমার পেছনে নিজের সময় নষ্ট করছেন? আমি এখন আর ছোট নই প্রহর ভাই। ছেলে মানুষই আবেগের বয়স আমি পার করে চলে এসেছি। আপনার এই ইমোশনাল কথা, বেলি ফুল দেয়া, এগুলো এখন আর আমাকে এফেক্ট করে না। প্লিজ আমার পেছনে নিজের সময়টা নষ্ট করবেন না। এতদিন ইচ্ছে প্রহরকে যতই অপমান করুক, প্রহর সবসময় মনে করত ইচ্ছে ওকে এখনো ভালোবাসে। শুধু সেটা ওর থেকে লুকাতে চাইছে বলেই ওকে ইগনোর করছে। কিন্তু আজকে ইচ্ছের এই শীতল কণ্ঠে বলা কথাগুলো কেন যেন প্রহর নিতে পারছে না। ওর হঠাৎ করেই মনে হচ্ছে ও এক অন্য ইচ্ছেকে দেখছে। এতদিনের খারাপ ব্যবহার দেখেও ওর যেটা মনে হয়নি, আজ সেটাই মনে হচ্ছে। ওর সামনে দাঁড়ানো ইচ্ছে যেন এক অন্য ইচ্ছে। ওর সেই চেনা ইচ্ছেকে কোথাও দেখতে পাচ্ছে না ও এই নতুন ইচ্ছের মাঝে। ও তো ইচ্ছের চোখের ভাষা বুঝতে পারত, তাহলে আজ বুঝতে পারছে না কেন? ইচ্ছে আবারও আগের মতোই বলল, প্লিজ প্রহর ভাইয়া আপনার এই পাগলামিগুলো বন্ধ করেন। আমি জাস্ট নিতে পারছি না আপনার এই পাগলামো। ভালোবাসা আমাকে না দেখিয়ে অন্য কাউকে দেখালে আমি খুশি হব, আর ভালোও হবে আপনার জন্য। প্রহরের বুকের ভেতর অসহ্য রকমের কষ্ট হচ্ছে। হৃদয় মনে হচ্ছে পুরো ছাই হয়ে যাচ্ছে। হৃদয়ের সাথে পাল্লা দিয়ে চোখ দুটো ভীষণ জ্বালা করছে ওর। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, সব কিছু ভেঙে ফেলতে, কিন্তু ও কান্না করবে কিভাবে? ও তো ছেলে, ছেলেদের কি কান্না করতে আছে নাকি? যত কষ্টই হোক, ওদের তো সব কিছু পাথরের মতো কঠিন হয়ে সব সহ্য করতে হয়। মেয়েদের কষ্টের সঙ্গী হয় চোখে পানি, আর ছেলেদের কষ্টের সঙ্গী হয় নিকোটিনের বিষাক্ত ধোঁয়া। প্রহর নিজেকে সামলে বলল, আমি অন্য কারো হয়ে গেলে পারবি তো সহ্য করতে? কথাটা শুনে ইচ্ছের বুকটা কেঁপে উঠল। সত্যিই তো, ও পারবে না প্রহরকে অন্য কারো পাশে সহ্য করতে। ওর প্রহর অন্য কাউকে কেয়ার করবে, অন্য কাউকে ভালোবাসবে, কি করে সহ্য করবে সেটাও? ইচ্ছে বহু কষ্টে নিজেকে কঠিন করে বলল, পারবো না, পারার কি আছে? আমি তো আগেই বলেছি আমি আপনাকে ভালোবাসি না। তাহলে না পারার তো, তাহলে পারবো না কেন? প্রহর এবার ভেঙে পড়েছে। নিজেকে সামলানোর কোনো শক্তি যেন ওর অবশিষ্ট নেই। কান্না ভেজা আর অবাক গলায় বলল, সত্যি পারবি? প্রহর এবার ভেঙে পড়েছে। নিজেকে সামলানোর কোনো শক্তি যেন ওর অবশিষ্ট নেই। কান্না ভেজা আর অবাক গলায় বলল। প্রহরকে এইভাবে ভেঙে পড়তে দেখে ইচ্ছের খুব কান্না পাচ্ছে। ওর ইচ্ছে করছে দৌড়ে গিয়ে প্রহরকে জড়িয়ে ধরে বলতে, পারবো না, আমি মরে যাব। আপনাকে ছাড়া নিঃশ্বাস নেওয়ার যে আমার জন্য কষ্টের।
ইচ্ছে খুব কষ্টে বলল, পারবো আমি। প্রহরের রুম থেকে বের হতেই ইচ্ছে মুখ চেপে ধরে কান্না শুরু করে। বসার ঘরে বসে প্রতিদিনের মতো আজকেও সবাই কথা বলছে, কার দিনকাল কেমন চলছে এইসব টাইপের কথা। তার মাঝে মিসেস সাবিয়া বললেন, আমি খুব জরুরি একটা কথা বলতে চাই। আবাইয়া সাহেব কিছু একটা আন্দাজ করে বলে উঠলেন, কথাটা এখন না বললে কি নয়, আগে প্রহরের সাথে আলাদা। মিসেস সাবিয়া আবাইয়া সাহেবকে পুরো কথা না বলতে দিয়ে বললেন, প্রহরের সাথে আলাদা করে কথা বলতে হবে কেন? আমি মা হয়ে কি ছেলের জন্য ভুল সিদ্ধান্ত নিব? আবাইয়া সাহেব বললেন, সাবিহা, আমি সেটা বলছি না, তবুও ওর মতটা জেনে নিলে ভালো হতো না? ইমতিয়াজ সাহেব বললেন। কি ব্যাপার সাবিহা? মিসেস সাবিয়া বললেন, ভাইজান, সেটা বলবো বলেই তো এলাম। আর শোনো, আমার ছেলের মতামত আমি এখানেই নিয়ে নিব, তার জন্য আলাদা করে কথা বলতে হবে না। আজকে বাড়িতে সবাই আছে, কথাটা আজকে বলে ফেলা উচিত বলে মনে করি। প্রহর এতক্ষণ চুপচাপ মায়ের কথা শুনছিল। এই কয়েক মাসে প্রহর খেয়াল করেছে এই কয়েক বছরে যে শুধু ইচ্ছে বদলে গেছে সেটা নয়, এই বাসার সবাই খানিকটা বদলে গেছে। তার মাঝে ইচ্ছে আর মিসেস সাবিয়ার বদলটা বেশ চোখে পড়ার মতোই। প্রহর আরও একটা বিষয় খেয়াল করেছে, মিসেস সাবিয়ার বদলটা শুধুমাত্র তখনই বোঝা যায় যখন প্রহরজনিত কোনো বিষয় বা ইচ্ছেজনিত কোনো বিষয় নিয়ে কথা হয়। আজ হঠাৎ করেই প্রহরের মনে হচ্ছে মিসেস সাবিয়া আর ইচ্ছের বদলে যাওয়ার সূত্র একই সূত্রে বাঁধা। কেন এরকম মনে হচ্ছে প্রহর সেটা বুঝতে পারছে না। এই বুঝতে না পারাটা প্রহরের মাঝে একটা অস্থিরতা তৈরি করছে। মিসেস রোজা প্রহরকে ডাকলে প্রহর কিছুটা চমকে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ মো, কিছু বলছো? মিসেস সঙ্গে বললেন, বলছি। প্রহর প্রায় জোর করে নিজেকে বোঝায় ওর মনে হওয়াটা পুরোটা অযৌক্তিক। ও মিসেস সাবিয়া কি বলবেন তার জন্য মনোযোগ দিয়ে অপেক্ষা করতে থাকে। মিসেস সাবিয়া কোনো রকম ভূমিকা না করে বললেন, আমরা তোর বিয়ে ঠিক করেছি আমার বোনের মেয়ে তিশার সাথে, আর আমাদের ইচ্ছা বিয়াটা এই মাসের মধ্যেই হয়ে যাক। কথাটা শুনে ইচ্ছে প্রহর দুজনেই স্তব্ধ হয়ে গেল। ইচ্ছে গলায় একদলা কান্না আটকে দাঁতে দাঁত চেপে বসে রইল আর মনে মনে বলতে থাকলো, কাঁদবো না আনমি, কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। মিসেস সাবিয়া আবার বললেন, কি হয়েছে প্রহর, কিছু বল। প্রহর একবার মায়ের দিকে তাকালো, তারপর আবার ইচ্ছের দিকে তাকালো। ওকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। প্রহরের বিয়ে ঠিক হওয়ায় খুবই স্বাভাবিক একটা ব্যাপার। প্রহর ইচ্ছের ওপর জেদ দেখিয়ে বলল, আমি রাজি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আবাইয়া সাহেব বললেন। কিন্তু কি প্রহর? প্রহর বলল, আমার একটা শর্ত আছে। মিসেস সাবিয়া অবাক হয়ে বললেন, শর্ত? কিসের শর্ত? প্রহর ইচ্ছের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, যেদিন আমার বিয়ে হবে সেই একই দিনে ইচ্ছেরও বিয়ে হবে। না মানে তুর্না আর বেলার বিয়ে হয়ে গেছে, বাকি শুধু ইচ্ছে। আর ইচ্ছে তো আমার বোন হয়, বোনের বিয়ের আগে আমি বিয়ে করব কিভাবে? প্রহরের কথা শুনে ইচ্ছে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের দিকে। মিসেস আফরা কথাটা শুনে চমকে উঠলেন। উনি তো জানেন ইচ্ছের বিয়ে যদি এখন অন্য কারোর সাথে হয়, মেয়েটা তো ভেতরে ভেতরে এমনিতেই শেষ হয়ে গেছে, এখন মরে যাবে যে। মিসেস আফরা বললেন, কি বলছিস প্রহর? এটা কেমন সত্য? ইচ্ছের বিয়ের বয়স তো আর পেরিয়ে যাচ্ছে না। তাছাড়া আমাদের অবস্থা এমন না যে পরে মেয়ে বিয়ে দিতে পারবো না। প্রহর বলল, বড় আম্মু, তুমি কথাটা এভাবেই নিচ্ছ কেন? খুবই স্বাভাবিক একটা কথা এটা। আর ইচ্ছের পড়ালেখা শেষ, এটাই ওর বিয়ে দেওয়ার সঠিক সময়। ইমতিয়াজ সাহেব বললেন, কিন্তু প্রহরকে এভাবে হঠাৎ করে বিয়ে দেওয়া যায়? ভালো ছেলে খুঁজতে হবে, তারপর না বিয়ে। মিসেস সাবিয়া বললেন, ছেলে খুঁজতে হবে কেন? মনে নেই ইচ্ছের খালামণি ইচ্ছেকে বাড়ির বউ করতে এক পায়ে রাজি? আর আনার খুবই ভালো একটা ছেলে, হাতে এত ভালো ছেলে থাকতে আমরা কিনা দুশ্চিন্তা করছো? তূর্ণ হঠাৎ বলে উঠল। কিন্তু ইচ্ছের ইচ্ছা অনিচ্ছাও তো আছে। ইচ্ছে বলল, আমি রাজি।
ইচ্ছের কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। ইচ্ছে আবারও বলল, তোমরা বিয়ের ব্যবস্থা করো। কথাটা বলে ইচ্ছে বসার ঘর থেকে বের হয়ে যায় নিজের রুমে যাবে বলে। যতই পা বাড়াচ্ছে ইচ্ছের চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, যেন এক টুকরো কালো মেঘ ওর দু চোখে ভর করেছে। তাই দু চোখ থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি বিন্দু। বিছানায় বসে দু হাতে বারবার চোখ মুছছে ইচ্ছে, আর বিড়বিড় করে বলছে, কাঁদছিস কাঁদছিস কেন তুই? হ্যাঁ, এটাই তো চেয়েছিলি তাই না? প্রহর থেকে দূরে যেতে, প্রহরকে দূরে সরিয়ে রাখতে। এর থেকে আর ভালো উপায় কি আছে? অন্য কাউকে, অন্য কারোর দখলে চলে গেলে চাইলেও তুই আর প্রহরের কাছে আসতে পারবি না। কাঁদছিস কেন? তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে। তুই তো হাসবি, হাসবি তুই। কষ্টে ইচ্ছে অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারে না। ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করে যেতে থাকে ও। কিন্তু যতই মনে হয় প্রহর অন্য কারো হয়ে যাবে, ও আরেকজনের অধিকারে চলে যাবে, তখন কিছুতেই কান্না থামাতে পারে না। ইচ্ছে বালিশের নিচে থেকে একটা ছবি বের করে ওর আর প্রহরের। সাজেকে যখন ঘুরতে গিয়েছিল তখনকার হাসি। প্রহর কোথা থেকে যেন লেবু ফুল জোগাড় করে এনেছিল, সবাইকে লুকিয়ে যখন ইচ্ছের হাতে লেবু ফুলগুলো দিচ্ছিল তখনকার ছবি। ছবিটা তুলেছিল বেলা। দুজনের মুখে সে কি হাসি! ইচ্ছে খুশি লেবু ফুল পেয়ে, আর প্রহর খুশি ইচ্ছের খুশি দেখে। ছবিটা হাতে নিয়ে আবার কেঁদে ওঠে ইচ্ছে। হঠাৎ ইচ্ছের রুমের দরজায় কেউ নক করে। ইচ্ছে তাড়াতাড়ি চোখ মোছে, নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে। ছবিটা বালিশের নিচে রেখে দরজা খুলেও দরজা খুলে বেলাকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, কি রে, কিছু বলবি? বেলা কিছু না বলে ইচ্ছেকে পাশ কাটিয়ে বিছানার ওপর বসে বলল। দরজাটা বন্ধ করে দে। ইচ্ছে কিছু না বলে দরজাটা বন্ধ করে বেলার পাশে বসে বলল। বল, কি বলবি? বেলা বিছানায় পা উঠিয়ে আরাম করে বসে হাসি হাসি মুখ করে বলল, সামনে তো ভাইয়ের বিয়ে, তাই ভাবলাম তোর সাথে একটু আলাপ করে যাই। কোনো অনুষ্ঠানে কেমন ড্রেস পরবো, কেমন করে সাজবো, তখন তো আর তুই আমাকে হেল্প করতে পারবি না। তখন সবাই তোকে সাজাতে ব্যস্ত থাকবে। ইস, জানিস আমার না খুব আনন্দ হচ্ছে রে। একদিকে ভাইয়ের, আরেকদিকে বোনের বিয়ে, কি মজা তাই না? ইচ্ছে কি বলবে বুঝতে পারছে না, অবাক হয়ে বেলার দিকে তাকিয়ে আছে। ইচ্ছেকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বেলা বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? সারা বিয়েতে তো আমাকে একই রকম থাকতে হবে তাই না? যেভাবে তুই তোর হাসির পিছনে কান্নাটা লুকিয়ে রেখেছিস। ইচ্ছে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। বেলার চোখের দিকে তাকিয়ে বেলা আবার বলল। কি হলো বল? ইচ্ছে কিছুটা ইতস্তত হয়ে বলল, কি সব বলছিস? আমি কেন খামোখা অভিনয় করতে যাব? বেলা বলল, দেখ কিচ্ছু আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। সেদিন আম্মু আর তোর কথা সবটাই আমি শুনেছি, তাই যা যা জিজ্ঞেস করব পরিষ্কার জবাব দিবি। ইচ্ছে বুঝতে পারে বেলার কাছে আর লুকিয়ে লাভ নেই। ইচ্ছে হঠাৎ বেলাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। বেলা আলতো করে জড়িয়ে ধরে বসে থাকে। কিছুক্ষণ পর বেলা ইচ্ছের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে ইচ্ছে, আমাকে বল। আম্মু কিভাবে জানলো ভাইয়া আর তোর কথা? ইচ্ছে পানি খেয়ে চোখ মুছে বলতে শুরু করলো। সারা বাড়িতে আত্মীয় স্বজন হলুদের আয়োজনে সবাই ব্যস্ত। আর মাত্র কয়েক ঘন্টা। একদিকে তোর মলিন মুখ, অন্যদিকে বাড়ির সবার খুশি। কি করব বুঝে উঠতে পারছিলাম না। রুমে বসে ভাবছিলাম কি করব। হঠাৎ করে চোখে পড়লো টেবিলের ওপরে নীল ডায়েরিটা। ডায়েরির পাতাটা উল্টাতেই চোখে পড়লো নীল রঙা কাগজের চিঠিটা। লন্ডন যাওয়ার আগে প্রহরের আমাকে লেখা শেষ চিঠিটা। চিঠি হাতে নিতেই মনে হলো আবদ্ধ ভাইয়া থেকে আলাদা হয়ে তুই ভালো থাকবি না। ওই লোকটার সাথে হয়তো সংসার করবি, কিন্তু তাকে ভালোবাসতে পারবি না কখনো। চিঠিটা হাতে রেখেই আবদ্ধ ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়াকে সব কিছু রেডি করতে বলি। ফোনটা রেখে জানলার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম কিভাবে তোকে বাড়ি থেকে বের করব। চিঠিটা তখনও আমার হাতে। দরজাটা যে খোলা ছিল খেয়াল ছিল না। হঠাৎ পেছন থেকে কেউ চিঠিটা হাত থেকে নিয়ে নেয়। পেছনে ফিরে দেখি আপু। আমি ভয় পেয়ে যাই। তূর্ণার নীল রঙা চিঠিটা হাতে নিয়ে ইচ্ছের দিকে রোকুসকে তাকিয়ে বলল, কি এটা? ইচ্ছে ভয় পেয়ে বলল, কিছু না আপু। তূর্ণা ইচ্ছেকে কিছু না বলে চিঠির ভাঁজটা খুলে পড়তে শুরু করে। পড়ার পর বলল, প্রেম করা হচ্ছে?
ওই প্রেম করার জন্য আর কাউকে পেলি না? প্রহর ভাইয়ার সাথে ইচ্ছি। দাঁড়া, বেলার বিয়েটা মিটুক, তারপর তো প্রেম করা বের করছি আমি। ইচ্ছে ভয় পাওয়া কণ্ঠে বলল। আপু আপু প্লিজ কাউকে বলো না। তূর্ণা বাঁকা হেসে বলল। আমাকে বোকা পেয়েছিস নাকি? এত বড় একটা ঘটনা আর আমি কাউকে বলবো না? হ্যাঁ। তূর্ণা ইচ্ছেকে কিছু না বলার সুযোগ দিয়ে চলে যায়। ইচ্ছে তূর্ণার কথাটা মাথা থেকে বের করে দেয়, যখন হবে তখন দেখা যাবে। আপাতত বেলাকে ওর ভালোবাসার হাতে তুলে দেওয়াটাই ওর দায়িত্ব। সেদিকেই মন দিল ও। সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেল সাজ সাজ রব। ছোট ছোট মেয়েরা তাদের শাড়ি পরিয়ে দেওয়ার জন্য সবার বিভিন্ন রকমের হলুদ রঙের শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা খুব খুশি। হলুদে কি কি করবে কত কিছু নিয়ে কথা বলতে থাকলো একজন আরেকজনের সাথে। ইচ্ছে উদাসীনভাবে ওদের শাড়ি পরিয়ে যাচ্ছিল। ওদের শাড়ি পরিয়ে কেউ যাতে সন্দেহ না করে তার জন্য ইচ্ছে নিজেও হালকা সেজে নেয়। ইচ্ছে ওর জন্য নেওয়া গ্রাউনটা পরে নেয়। গ্রাউনের সাদা জমিনে গোল্ডেন সুতো আর সাদা পাথরের কাজ দারুণ ফুটে উঠেছিল। কানের দুল, খোলা চুল আর হালকা সাজে অসম্ভব সুন্দর লাগছিল ইচ্ছেকে, কিন্তু তার মুখে হাসি নেই। নিজের রুমে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছিল ইচ্ছে। অপেক্ষা করছিল আবদ্ধর কলের জন্য। যখন আবদ্ধ কল করে বলে যে সব কিছু রেডি, রাস্তার মোড়ে গাড়ি অপেক্ষা করছে আর ও ওদের বাড়ির সামনে, তখন প্ল্যানটা আবার ভেবে নিয়ে বেলার রুমের দিকে পা বাড়ায় ইচ্ছে। ইচ্ছে সবাইকে কোনোভাবে বিদায় করে বেলার পাশে বসতেই বেলা ডুকরে কেঁদে ওঠে। ইচ্ছে বেলার চোখ মুছিয়ে বলল। আরে বোকা কাঁদছিস কেন? হ্যাঁ বেলার কাঁদতে কাঁদতে বলল। আমি আবদ্ধকে ছাড়তে পারবো না ইচ্ছে। ভীষণ ভালোবাসে আমাকে ও। এই বিয়েটা হলে আবদ্ধ একটু একটু করে নিজের জীবনটা শেষ করে দিবে। ইচ্ছে আমি সহ্য করতে পারবো না ইচ্ছে। ওর স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। ইচ্ছে বেলার হাত ধরে বলল। কেন পূরণ হবে না? 100 বার হবে। আবদ্ধ ভাইয়ের জীবন নষ্ট হবে কেন? তুই আছিস কি করতে? আবদ্ধ ভাইয়ার পাশে থেকে ভাইয়ার সব যুদ্ধের সাথী হবি তুই। আবদ্ধ ভাইয়া বাড়ির বাইরে অপেক্ষা করছে তোর জন্য, চল। বেলা বলল। কি বলছিস ইচ্ছে? বাড়ি থেকে পালাবো? না ইচ্ছে, এটা হয় না। আম্মু আব্বুকে কষ্ট দিতে পারবো না আমি। ইচ্ছে বলল। ছোট আব্বু, ছোট আম্মুকে আমি বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে বেলা। সময় নেই বেলা। এখন যদি না যাস সারা জীবনের জন্য আবদ্ধ ভাইয়াকে হারাবি। চল বেলা। ইচ্ছে বেলাকে নিয়ে সবার চোখের আড়ালে বাগানের পেছন দিয়ে বের হয়ে রাস্তায় ওঠে। একটু সামনে এগোতেই আবদ্ধকে দেখতে পায় ওরা। চুল উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, চেহারার উজ্জ্বলতা কমে গেছে। ইচ্ছে কদিন আগেও দেখেছিল আবদ্ধকে হাসি খুশি চঞ্চল, আর আজকে কেমন যেন মিলিয়ে গেছে। আবদ্ধ ভাইয়ার কাছে আসার পর আবদ্ধ ভাইয়া কিছুক্ষণ অবাক হয়ে বেলার দিকে তাকিয়েছিল। থাকবে নাই বা কেন? হলুদ রঙের ভারী লেহেঙ্গা জুড়ে গোল্ডেন জরির কাজে, সেই সাথে গহনা আর ছোট ফুলের গহনা ছাড়া চুলের অপূর্ব লাগছিল বেলাকে। ইচ্ছে আবদ্ধকে বলল। ভাইয়া অনেক সময় পাবে দেখার জন্য, কিন্তু এখন এখান থেকে পালানো উচিত। আবদ্ধ বলল। চলো। আবদ্ধর সাথে বেলার বিয়ে হয়ে যায়। আবদ্ধ সবকিছু রেডি করে রেখেছিল। আবদ্ধ ইচ্ছেকে বলল। তোমাকে কি বলে কৃতজ্ঞতা বোঝাবো আমি জানি না। আজকে তুমি না থাকলে বেলাকে হয়তো আমি হারিয়ে ফেলতাম। ইচ্ছে বলল। আমাকে অভিজ্ঞতা জানাতে হবে না। তোমরা একে অপরকে কতটা ভালোবাসো তা তো আমি জানি, আর বেলা যে তোমাকে ছাড়া ভালো থাকবে না, তাই আমি এটা করছি। বেলা ইচ্ছেকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ইচ্ছে বলল। রাত 11টার সময় ইচ্ছে বাড়িতে ঢোকে। বেলাকে সব সামলে নিবে বললেও ভীষণ ভয় করছে ওর। কিভাবে সামলাবে সেটাই তো ওর জানা নেই। বাড়িতে ঢুকে ইচ্ছে অবাক হয়ে গেল। কোনো চেঁচামেচি নেই, কথার আওয়াজ নেই। বাড়িটা কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেছে এই কয়েক ঘন্টার মাঝে। ইচ্ছে ভয়ে ভয়ে বসার ঘরে যায়। বাড়িতে কোনো আত্মীয় নেই, এর মধ্যে সবাই চলে গেছে। ইচ্ছেকে দেখতে পেয়ে মিসেস আফরা ওকে থাপ্পড় মেরে বলেন। ইচ্ছে বলে ওঠে। আম্মু, বেলা আবদ্ধ ভাইয়াকে ভালোবাসে, আর আবদ্ধ ভাইয়াও বেলাকে যথেষ্ট ভালোবাসে। হঠাৎ মিসেস সাভিয়া বলে উঠলেন।
আমার মেয়ে কাকে ভালোবাসে আর কার সাথে বিয়ে হবে সেটা আমরা ঠিক করব। তোকে কে অধিকার দিয়েছে আমাদের পরিবারের মাঝে কথা বলার? ইচ্ছে বলল। ছোট আম্মু, পরিবারটা তো আমারও। মিসেস সাভিয়া বলল। খবরদার, আমাকে তুই ছোট আম্মু বলবি না। এই পরিবারের তোর না, তুই কেউ না এই পরিবারের। ইচ্ছে মিসেস সাভিয়াকে বলল। ছোট আম্মু, তুমি শান্ত হয়ে বসো, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ওই লোকটার সাথে বিয়ে হলে বেলা ভালো থাকতো না। ইমতিয়াজ সাহেব রাগী গলায় বললেন। আর একটা কথাও না, যা ঘরে যা। মিসেস সাভিয়া চিৎকার করে ওঠেন। কোথাও যাবে না ও। আজকে ওর একদিন কি আমার একদিন। ওই মুখপুরি আমার দুই ছেলে মেয়ের জীবন নিয়ে খেলছে আর আমি চুপ করে থাকবো? ইচ্ছে চমকে উঠল। ও বেশ বুঝতে পারছে প্রহর আর ওর কথাটা সবাই জেনে গেছে। মিসেস সাভিয়া মিসেস আফরাকে উদ্দেশ্য করে বললেন। ভাবি, খুব তো বলেছিলেন ওকে আপনারা নিজের মতন করে মানুষ করবেন। কই হলো কিছু? ছোট লোকের বাচ্চা ছোট লোকেই থাকে। মিসেস আফরা কথাটা শুনে ভয় পেয়ে যান। মিসেস সাভিয়াকে বললেন। মিসেস সাভিয়া বললেন। কেন ভাবি, বলবো না কেন? মা যেমন মুখপুরি, এই মেয়েও হয়েছে মুখপুরি। ইচ্ছে অবাক হয়ে বলল। আম্মু, ছোট আম্মু এসব কি বলছে? আব্বু, তোমরা কিছু বলছো না কেন? মিসেস সাভিয়া ইচ্ছে চুল মুঠো করে ধরে বলল। কি বলবে? হ্যাঁ, আমি একটা কথাও মিথ্যা বলছি? আবায়াজ সাহেব বললেন। সাবিহা, কি করছো কি? ছেড়ে দাও। মিসেস সাভিয়া ইচ্ছের চুল ছেড়ে দিয়ে বলল। বাপ মা মরার পর বাড়িতে না নিয়ে এসে অনাথ আশ্রমে রেখেই আসতাম, সেটাই ভালো হতো। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এতদিন। ইচ্ছে আবার বলল। আব্বু, ও আব্বু, ছোট আম্মু কি বলছে? আমার বাবা মা মারা গেছে মানে কি? তোমরা তোমরা আমার বাবা মা না? ও আব্বু, ও আম্মু, চুপ করে আছো কেন? বলো না। তুর্না বলল। আব্বু আম্মুকে বলতে হবে না, আমি বলছি। তুই আমাদের বোন না। আব্বু আম্মু দয়া করে তোকে বড় করেছে। সেটা যে কত বড় ভুল করেছে সেটা আজ বুঝতে পারছে। ইচ্ছের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 20টা বছর যাদের বাবা মা জেনে এসেছে তারা ওর বাবা মা না, এটা মানতে পারছে না ও। যে ভাই ছোটবেলা থেকে ওকে এত আদর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে সে ওর ভাই না, এটা মানা যে বড্ড কঠিন। ইচ্ছে বলে ওঠে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আম্মু, তুমি বলো না এটা মিথ্যে। তুমিই আমার মা। আম্মু বলো না, আব্বু, আব্বু বলো না প্লিজ। কারো কাছে উত্তর না পেয়ে ইচ্ছে তুর্নর কাছে গিয়ে বলল। ভাইও, তুই বল না। আপু মিথ্যে বলছে, আমি তোরই বোন, বল না। তুর্নকে বলতে না দিয়েই মিসেস সাভিয়া বললেন। আমার মেয়ের জীবন তো তুই নষ্ট করে দিয়েছিসই, কিন্তু আমার ছেলের জীবন যদি নষ্ট করতে চাস তো ফল ভালো হবে না। আমার ছেলে থেকে 10 হাত দূরে থাকবি, বুঝেছিস? আমার বোনের শেষ ইচ্ছে ছিল তিশার সাথে প্রহরের বিয়ে হবে, তাই আমি সেটা পূরণ করবই। জন্মের পর মা বাপরে খাইছস, আর ছেলের ক্ষতি করতে আমি দিব না। ইচ্ছে কিছু না বলে নিজের রুমে চলে যায়। এরপর থেকে প্রতিদিনই ওকে কথা শুনতে হতো। এ বাড়ির মেয়ে না, ও শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছিল। একটু একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। একদিন মিসেস আফরাকে জিজ্ঞেস করলো। আমার বাবা মাকে আমি জানতে চাই। মিসেস আফরা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। ভেবেছিলাম তুই এই প্রশ্নটা কখনোই করবি না আমাকে। তোকে কখনো জানতেই দিব না। নিয়তি আজকে আমাকে সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, যেই প্রশ্নের মুখোমুখি আমি কখনোই হতে চাইনি। মিসেস আফরা একটু থেমে আবার বললেন। আকাঙ্ক্ষা আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমার সব কিছুতে যেমন ও ছিল, ওর সব কিছুতে আমি ছিলাম। আমাদের স্কুল কলেজ সব একসাথে। দুজন দুজনকে নিজেদের থেকেও বেশি বিশ্বাস করতাম। আমরা কলেজে ভর্তি হওয়ার 2-3 মাস পর থেকে একটা ছেলে আমাদের সব সময় ফলো করত। ছেলেটাকে জানতাম না,
আরও কিছুদিন পর জানতে পারলাম ছেলেটা আমাদের 2 বছরের সিনিয়র, নাম নিবিড়। আকাঙ্ক্ষা নিবিড় ভাইয়াকে অনেকবার বারণ করেছিল, নিবিড় ভাইয়া শুনেননি। দেখতে দেখতে আমাদের প্রথম বছর শেষ হয়ে যায়। হঠাৎ একদিন আকাঙ্ক্ষা বলল ও নাকি নিবিড় ভাইয়াকে ভালোবেসে ফেলেছে। এইটাই স্বাভাবিক, নিবিড় ভাইয়ার মতো একজনকে না ভালোবাসাই হচ্ছে অস্বাভাবিক। নিবিড় ভাইয়া আকাঙ্ক্ষার জন্য পারফেক্ট ছিলেন। আকাঙ্ক্ষা ছিল চুপচাপ গম্ভীর, আর নিবিড় ভাইয়া ছিলেন চটপটে চঞ্চল। 3 বছর পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ আকাঙ্ক্ষাকে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ও মানা করলেও শুনে না। আকাঙ্ক্ষা কি করবে বুঝতে পারছিল না। নিবিড় ভাইয়ের কথাও বলতে পারছিল না বাড়িতে। তখন নিবিড় ভাইয়ের আর্থিক অবস্থাটা ভালো ছিল না। এতটুকু বলে মিসেস আফরা থামেন। ইচ্ছে বলে ওঠে। তারপর কি হয়েছিল? মিসেস আফরা আবার বলতে শুরু করলেন। আকাঙ্ক্ষা কি করবে বুঝতে না পেরে আন্টি আর আঙ্কেলকে নিবিড় ভাইয়ের কথা বলে দেয়। সব কিছু শোনার পরও আঙ্কেল আন্টি নিবিড় ভাইয়াকে মেনে নেয় না। বলে নিবিড় ভাইয়াকে নাকি ভুলে যেতে। এত সোজা নাকি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া? দেখতে বিয়ের ডেট এগিয়ে আসতে থাকে। কোনোভাবে আঙ্কেল আন্টিকে রাজি করাতে পারছিলাম না। আমাদের হাতে আর একটাই অপশন ছিল, বাড়ি থেকে পালানোর। আমার সাহায্য নিবিড় ভাইয়া আকাঙ্ক্ষাকে নিয়ে পালিয়ে যায়। তারপর কাজী অফিসে গিয়ে ওরা বিয়ে করে। সেখানে মেয়ের তরফে প্রধান সাক্ষী ছিলাম আমি। নিবিড় ভাইয়া আর আকাঙ্ক্ষাকে কেউ মেনে নেয়নি, না নিবিড় ভাইয়ার বাড়ির লোক আর না আকাঙ্ক্ষার বাড়ির লোক। বুকে একটা চাপা কষ্ট নিয়ে নিবিড় ভাইয়া আর আকাঙ্ক্ষা নিজেদের মতো করে ছোট্ট একটা ফ্ল্যাট, নিজেদের ছোট্ট সংসার শুরু করে। এরপর আমারও বিয়ে হয়ে যায়, কিন্তু তখনও ওদের সাথে আমার যোগাযোগ ছিল। এই 3 বছর পর ওদের ছেলে হয় আবির। আবিরের বয়স যখন 4 বছর, তখন ওদের একটা মেয়ে হয়। নিবিড় ভাইয়া ঠিক করেছিল মেয়ের নাম রাখবে ইচ্ছে। নিবিড় ভাইয়া অনেক খুশি ছিল, আর আবির ভন ভন করে নাচছে সারাক্ষণ। 1 সপ্তাহ পর আমরা হসপিটাল থেকে বাড়ি আসলাম। তূর্ণর বয়স তখন 6 আর তূর্ণার বয়স 3। 7 দিনের ছোট্ট ইচ্ছেকে নিয়ে আমি আমাদের গাড়িতে উঠি। নিবিড় ভাইয়া, আকাঙ্ক্ষা আর আবির আরেকটা গাড়িতে। তূর্ণ তাকে কোলে নেওয়ার জন্য জেদ করছিল। অন্যদিকে তূর্ণাও কাঁদতে শুরু করে। ওকে কোলে না নিয়ে তাকে কেন কোলে নিয়েছে তাই। ইমতিয়াজ গাড়ি থামিয়ে তূর্ণাকে নিয়ে একটা খেলনার দোকানে ঢুকে। আকাঙ্ক্ষাদের গাড়ি তখন অনেকটা এগিয়ে গিয়েছে। আমাদের গাড়ি যখন আবার চলতে শুরু করে তখন এতটুকু বলে মিসেস আফরা কাঁদতে শুরু করেন। ইচ্ছেও চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মিসেস আফরা নিজেকে সামলে নিয়ে বললেন, তখন হঠাৎ একটা ট্রাকের সাথে ওদের গাড়িটা সংঘর্ষ হয়। ছোট্ট গাড়ি ট্রাকের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওরা 3 জনই মারা যায়। ডক্টররা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। আল্লাহ তাআলা যার হায়াত যতটুকু দিয়েছে, আমাদের হাতে তো কিছুই নেই। ছোট্ট ইচ্ছেকে বুকে চেপে আমি বাড়িতে আসি। তূর্ণ আর তূর্ণা থেকে তাকে কখনো আলাদা ভাবেনি রে, বরং আরও বেশি আদর দিয়ে বড় করেছি। শুধু আমরা না, বাড়ির সবাই তোকে অনেক বেশি ভালোবাসে। ইচ্ছে, তোর কাছে তো কখনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাই, দিবি তো ইচ্ছে? তুই প্লিজ প্রহরকে ভুলে যা। ইচ্ছে আতকে উঠে বলে, আম্মু আমি পারবো না। তূর্ণা রেগে বলল, কেন পারবি না? হ্যাঁ, কেন পারবি না? আমার বাবা মা তোকে নিজেদের সন্তানের মতো মানুষ করেছে। আমার ভাই তোকে বোনের মতো ভালোবেসেছে। তার প্রতিদানে তুই এতটুকু করতে পারবি না? কেমন অকৃতজ্ঞ তুই, হ্যাঁ? সেদিনের পর ইচ্ছে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়। ইচ্ছে চোখের পানি মুছে বেলার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি দিয়ে বলল, তূর্ণা আপু কথাটা ভুল বলেনি। যারা এত বছর আমাকে এত আদর যত্ন দিয়ে বড় করেছে, আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, কখনো বাবা মা ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, তাদের জন্য এতটুকু করতে পারবো না? বেলা কিছু না বলে চুপচাপ চলে যায় ইচ্ছের রুম থেকে। ইচ্ছেকে কিছু বলার ভাষা নেই ওর। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে পুরো উদ্যমে। আজকে সবাই কেনাকাটা করতে যাবে। মিসেস আফরা ইচ্ছের রুমে এসে বললেন, ইচ্ছে ইচ্ছে বলল, বলো। মিসেস আফরা বললেন, সবাই বিয়ের কেনাকাটা করতে যাবে, রেডি হয়ে নে। ইচ্ছে বলল, আমি যাব না, তোমরা যাও।
মিসেস আফরা বললেন, প্রহর বলেছে সবাইকে যেতে হবে, না হলে কেনাকাটা হবে না। ইচ্ছে বলল। ওকে, আমি যাব। ইচ্ছে রেডি হয়ে দেখলো তিয়াশারাও চলে এসেছে, আর প্রহর তিয়াশার সাথে হেসে হেসে কথা বলছে। সেটা দেখে ইচ্ছের বুকটা মোচড় দিয়ে ওঠে। প্রহর আর ইচ্ছের চোখাচোখি হতেই ইচ্ছে চোখ নামিয়ে নেয়। আমি দেখতে চাই ইচ্ছে তুই আর কতদিন অভিনয় করে যেতে পারিস, কতদিন পারিস তিয়াশাকে আমার সাথে সহ্য করতে। আমি জানি খুব বেশি দিন পারবি না, তোকে যে আমার কাছে ফিরতে হবে, আর আমি সেই দিনেরই অপেক্ষায় থাকব। প্রহর কথাগুলো ভেবে ইচ্ছের দিক থেকে চোখ ঘুরিয়ে আবার তিয়াশার সাথে কথা বলতে থাকে। ইচ্ছে বসার ঘরে এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আনান এসে বলল, কেমন আছিস? ইচ্ছে মুখ হাসি হাসি করে বলল। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আনান বলল, আজ বাদে কাল বিয়ে হবে, আর তুই আমাকে ভাইয়া বলছিস? ইচ্ছে বলল। এত বছরের অভ্যাস, পাল্টাতে তো সময় লাগবেই, তাই না? আনান বলল, তা ঠিক, তুই আস্তে আস্তেই পাল্টা, সমস্যা নেই। দেখছিস না, আমিও তুই করে বলছি, তুমিটা ঠিক করে আসছে না। চল গাড়িতে গিয়ে বসি। ইচ্ছের জন্য আজকে সব কিছু কেনা হয়েছে আনানের পছন্দে। ইচ্ছে অবাক হয়ে লক্ষ্য করলো আনানের পছন্দের কেনা জিনিসগুলো ওরও পছন্দের। কিন্তু আনানের সাথে তো আজকে শপিং করেছে না ও, আগেও অনেকবারই করেছে। কই, তখন তো আনানের পছন্দের সাথে ওর পছন্দ কখনোই এক হতো না। কেনাকাটা শেষে ইচ্ছে সোজা নিজের রুমে চলে যায়। ইচ্ছের চোখের সামনে ভাসছে শুধু প্রহর আর তিয়াশার কেনাকাটা করার দৃশ্যটা। ইচ্ছের জন্য যেমন আনানের পছন্দের জিনিস কেনা হয়েছে, ঠিক তেমনি প্রহর আজকে নিজে পছন্দ করে তিয়াশার জন্য কিনেছে। প্রহরের পছন্দ করার ড্রেসগুলো দেখে ইচ্ছে দ্বিতীয়বারের মতো অবাক হয়, কারণ ড্রেসগুলো সুন্দর হলেও একটা ওর পছন্দের সাথে মিল নেই। যেমনটা সবসময় আনানের পছন্দ সুন্দর হলেও ওর ভালো লাগতো না, অথচ ছোটবেলা থেকে প্রহরের পছন্দ করা জিনিসগুলো ওরও খুব পছন্দ হতো, কারণ ওদের দুজনের পছন্দ প্রায় একই। কিন্তু আজ প্রথমবার এর উল্টো হলো কেন? আজকে এমন হলো কেন? আনান ভাইয়ার পছন্দ করা জিনিসগুলো আমার কেন পছন্দ হলো? এমন তো কখনো হয় না, আজ কেন হলো? আমার মন কি আস্তে আস্তে আনান ভাইয়াকে মেনে নিচ্ছে? না, এটা হতে পারে না। আমি শুধু প্রহরকে ভালোবাসি, শুধু প্রহরকে। ইচ্ছে সারাদিনে ধকলে ক্লান্ত ছিল, বিছানায় গা এলিয়ে দিয়েই কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। বিয়েটা পারিবারিকভাবেই হবে, বিয়ের পর বড় করে অনুষ্ঠান করা হবে। বিয়েতে শুধু ইচ্ছে, প্রহর, তিয়াশা, আনানের পরিবার আর কিছু ঘনিষ্ঠ আত্মীয় থাকবে। বিয়ে পারিবারিকভাবে হলেও সব রকমের অনুষ্ঠান করেই হবে। ছাদে ছোটদের আসর বসেছে, পুরো দমে চলছে আড্ডা, সেই সাথে টুকটাক খাওয়া। কেউ গান গাইছে, কেউ বা কবিতা আবৃত্তি, কেউ ধাঁধা জিজ্ঞেস করছে, তো কেউ কৌতুক বলছে। আড্ডায় ছেলেরা আর মেয়েরা আজ দুই দলে বিভক্ত। ছেলে পক্ষ মেয়ে পক্ষ না, কিন্তু ছেলেরা আলাদা, মেয়েরাও আলাদা। অলিক বলল, আনান ভাই বিয়ে করার জন্য কি আর মাইয়া পেলেন না? শেষমেশে ওই আধা পাগল সেমনি রে, আপনার জীবন তো একেবারে পানি পানি করে ফেলবো। তিয়াশা চাচাতো ভাই। ইচ্ছে অলিকের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ওই বুড়া আধ পাগল ছেমড়িকে, হ্যাঁ? নিজের চেহারা দেখছো আয়নায়? বুইরা, এ জীবনে তোমার বিয়ে হইব না কইলাম। আর যদি হয়ও, তোমার বউ হইব একটা ডাইনি শাকচুনি, যে তোমার জীবন খালি পানি পানি না বাতাস কইরা দিব। এই তোমারে অভিশাপ দিলাম। আহিন, প্রহরের মামাতো ভাই, বলল, অলিক ভাই, নিজ হাতে এটা কি করলা? এই অভিশাপ তো যেমন তেমন অভিশাপ না, এটা তো অতি ভয়ঙ্কর অভিশাপ। মাইয়া মানুষ মানেই বিপদ, জানেন না? আহিনের কথা শুনে অলিক বলল, ডোন্ট ওরি আহিন, শুকনো দেওয়া যেমন গরু মারে না, তেমনি ওই সেমনির অভিশাপে আমার কিচ্ছু হবে না। ইচ্ছে আবার বলল, খবরদার অলিক ভাই, আবার যদি ছেমড়ি বলো তাহলে ফল কিন্তু ভালো হবে না। আর আহিন ভাইয়া কি বললেন? মেয়ে মানে বিপদ? ইফাত, তূর্ণর ফুপাতো ভাই, বলল, আহিন ভাই ঠিকই বলেছে, মাইয়া মানুষ মানেই বিপদ। প্যাঁচ লাগানো ছাড়া আর কোনো কাজ নেই এদের। অরণি, তিয়াশার চাচাতো বোন, বলল, ও আচ্ছা, মেয়েদের যদি এতই অপছন্দ তো মেয়েদের পেছন পেছন ঘুরুন কেন? ইফাত ভাইয়া, এতগুলা মেয়ের সামনে মেয়ে জাতির অপমান আমরা মানব না, কিন্তু সাবধানে শেষ নেই।
মেয়েদের হাতে গণধুলাই খান। ইফাত হাত দিয়ে বিষয়টা উড়িয়ে দেওয়ার ভান করলো। মেয়েরা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তূর্ণ সবাইকে থামিয়ে দিয়ে বলল। প্রহর খুব সাবধানে অশ্রু গোপন করলো, আর ইচ্ছে করুণ চোখে প্রহরের দিকে তাকিয়ে আছে। অনেক হয়েছে তর্ক, এবার আমাদের কনেরা এবং বরেরা আমাদের গান শোনাবে। তালিয়া তালিয়া। ঠিক করা হলো, শুরু করবে প্রহর, তারপর অন্যরা। চলো শুরু করি একটা গল্প, কিছু কথার ছলে, হার মানা হেরে যাওয়া অভিমানের জলে। চলো শুরু করি একটা গল্প, কিছু কথার ছলে, হার মানা হেরে যাওয়া অভিমানের জলে। কেমন ছিল শুরুটা, আর শেষটা বা কেমনই? শুরুটা হয় খুব আদরে, আর শেষটা এমনই যা যায় না বলা, যা সয় না চোখে, হয় মনের সাথে অবিচার। ভুলটা যদি জানতে চাই, তবে ভুললেই কিছু আমার। বলছো যখন সবটাই তুমি, তবে ছেড়ে যাও কেন? তোমার যদি থাকে মন, আমারও আছে মানো। আজকে ওদের সঙ্গীত অনুষ্ঠান। ইচ্ছে বা প্রহরের এটা করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তিয়াশা আর আনানের কিছু আত্মীয়ের ইচ্ছের জন্য ছোট করে আয়োজন করা হয়েছে। ইচ্ছেকে আজ পরানো হয়েছে ব্ল্যাক গ্রাউন্ড, আর তিয়াশা হোয়াইট। দুটো সেম গ্রাউন্ড, শুধু রং আলাদা। ঠিক তেমনই প্রহর পরেছে ব্ল্যাক শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট, আর আনান পরেছে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট। অনুষ্ঠান শুরু হয়েছে ইচ্ছের গান দিয়ে। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। একই চোখ, একই ঠোঁট, একই মন, অনেক কিছুর ভিড়ে একই জীবন, একই সুখ স্বপ্ন, ব্যথা ভুল প্রশ্ন পাশাপাশি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। ভালো লাগছে তোমায় অকারণে হয়তো চাই, কোনো বিশেষ কারণে ভালো লাগছে তোমায় অকারণে হয়তো চাই। কোনো বিশেষ কারণে শুধু জানি তোমার বারণে বদলে যাবে ভাগ্য রাশি। আমি তোমার বিকেলে রোজ বেড়াতে আসি, প্রতিদিন তোমায় ভালোবাসতে ভালোবাসি। একই চোখ, একই ঠোঁট, একই মন, অনেক কিছুর ভিড়ে একই জীবন, একই সুখ স্বপ্ন, ব্যথা ভুল প্রশ্ন পাশাপাশি। আলো নিভছে চোখের চারিধারে, নেই তো সেই তুমি বুকের আধারে। চলে গেছে সীমার আধারে, বাজলো একা বোকাবাসি। তোর সীমার মাঝেই তো থাকতে চেয়েছিলাম আমি, কিন্তু তুইই তো রাখলি না আমাকে। আমি তো চেয়েছিলাম তোর হৃদয়ে আমি ছাড়া অন্য কেউ থাকবে না, কিংবা আজ ভাগ্যের খেলা দেখ, তোর হাতে আজ অন্য কারো নাম লেখা হবে। হয়তো তোর হৃদয়েও আজ অন্য কারো নাম। হয়তো তুই সত্যিই বলেছিস, আমি শুধু তোর আবেগী ছিলাম, ভালোবাসা না। প্রহর দীর্ঘশ্বাস গোপন করে আবার আড্ডায় যোগ দিল। তাজিন, আনানের বোন, বলল। তুমি তো অনেক ভালো গান গাও ইচ্ছে আপু, মাশাল্লাহ। ইচ্ছে বলল। এমনভাবে বলছিস যেন প্রথমবার শুনছিস। তাজিন বলল। তোমার সব কিছুই আমার কাছে নতুন। সঙ্গীত অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা আর তাজিন ইচ্ছে আর তিয়াশার হাতে মেহেন্দি দেওয়া শুরু করলো। বেলা ইচ্ছের হাতে মেহেন্দি দিচ্ছিল। মেহেন্দি দেওয়া শেষে মেহেন্দির ডিজাইনের ভিড়ে এক জায়গায় এস লিখে দেয়। সেটা দেখে ইচ্ছে বলল। বেলা এস কেন দিয়েছিস? প্রহরের সাথে তো আমার বিয়ে হচ্ছে না, তিয়াশা আপুর হাতে এস হবে, আমার হাতে না। বেলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ইচ্ছে কিছু বলল না। বেলা কিছুক্ষণ চুপ থেকে বলল। ইচ্ছে একটু হেসে বলল। সেটা হয় না বেলা, তাছাড়া তোর ভাইয়া তিয়াশা আপুর সাথেই ভালো থাকবে। দেখছিস না এই কদিনেই দুজন কেমন মানিয়ে নিয়েছে, ওরা দুজনেই দুজনের জন্য পারফেক্ট। আজকে বর কনেদের হলুদ অনুষ্ঠান। সকাল থেকে সবাই আয়োজন নিয়ে ব্যস্ত। বিকেল হতে না হতে শ্বাস রব পড়ে গেল। কেউ ব্যস্ত নিজে সাজতে, আর কেউ ব্যস্ত অন্যকে সাজাতে। আবার কেউ কেউ কনেকে সাজাতে শির করে দিয়ে ইতিমধ্যে। ইচ্ছেকে পরানো হয়েছে হাফ সিল্কের কমলা রঙের শাড়ি। শাড়ির আঁচল রানী গোলাপি আর কমলা রঙের। ইচ্ছে দুধে আলতা গায়ে দারুণ মানিয়েছে শাড়িটা। দুই হাত জুড়ে রাঙা মেহেদি, হালকা কিছু গহনার সাথে কিছু ফুলের গহনা। সব সময়ের মতো আজকেও ইচ্ছেকে শাড়িতে স্নিগ্ধ লাগছিল দেখতে। তিয়াশাকেও কমলা রঙের শাড়ি পরানো হয়েছে। শাড়ি আর গহনায় ওকে একদম পুতুলের মতো লাগছে।
অন্যদিকে প্রহর আর আনান দুজনেই সাদা গোল্ডেন রঙের পাঞ্জাবির সাথে কমলা রঙের কুটি পরেছে। চারজনকেই অপূর্ব লাগছে দেখতে। ছাদের ওপর দুটো আলাদা আলাদা স্টেজ করা হয়েছে, একটাতে ইচ্ছে আর তিয়াশা, অন্যটাতে প্রহর আর আনান। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর আপনি অন্য কারোর হয়ে যাবেন। আমার সামনে থেকেও হয়ে যাবেন অনেক দূরের একটা মানুষ। আপনি ভালো থাকবেন তো তিয়াশা আপুর সাথে, নিশ্চয়ই থাকবে। তিয়াশা আপু আপনাকে অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে, আমার থেকেও বেশি। ইচ্ছে আর চোখে প্রহরকে দেখে নিল একবার, একটু পরপরই দেখছে প্রহরকে ইচ্ছে। আজকে এই দিনটা অন্যরকম হতো যদি তুই আমার পাশে থাকতি। আচ্ছা, তুই পারবি আমাকে ছেড়ে থাকতে? পারবি আনানের সাথে সংসার করতে, আনানকে ভালোবাসতে? হয়তো পারবি। আমি ভেবেছিলাম বিয়ের আয়োজন শুরু হলে তুই আমাকে সত্যিটা বলে দিবি, কেন আমাকে দূরে সরিয়ে রাখছিলি। এখন তো মনে হচ্ছে আসলেই তুই আমাকেই কখনোই ভালোবাসিসনি। আনন্দের সাথে তুই ঠিক মানিয়ে নিবি। তুই যদি পারিস আমিও পারবো। ইচ্ছের মতো প্রহরও আর চোখে দেখছে ওদের দিকে, কিন্তু কাকে দেখছে সেটা বলা মুশকিল। প্রহর এতটাই সাবধানে তাকাচ্ছে, একবার মনে হয় ইচ্ছের দিকে তাকাচ্ছে, আবার পরের মুহূর্তেই মনে হয় ইচ্ছের দিকে না, তিয়াশার দিকে তাকাচ্ছে, আর একটু পরে মনে হয় আসলে প্রহর ওদের দুজনের কারোর দিকেই তাকাচ্ছে না। আজব ধরনের একটা কনফিউশন। ইফাত কিছুক্ষণ লক্ষ্য করতে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলেছে। একবার অলিককে জিজ্ঞেস করে প্রহর কাকে দেখছে, তো আবার আহিনকে। শেষমেশ ওরা বিরক্ত হয়ে ইফাতকে দেখলেই নিরাপদে নিজেদের জায়গায় পাল্টে নিচ্ছে। বেচারা ইফাত কনফিউজড হয়ে অনুষ্ঠান দেখতে লাগলো। হলুদ শেষ হতে হতে ভোর হয়ে গেছে। সারাদিনের ধকলে সবাই ক্লান্ত, তাই যে যেখানে জায়গা পেয়েছে শুয়ে পড়েছে। আসলে বিয়ে বাড়িতে এটা খুবই সাধারণ একটা বিষয়। বিয়ে বাড়িতে আমার রুম, আমার বিছানা বলতে কিছুই থাকে না, সবখানেই মানুষের জট, তাই যেখানেই জায়গা পাও সেখানেই নিদ্রা যাও। এটাই বিয়ে বাড়ির অতি সাধারণ নিয়ম। সবাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেও চারজনের চোখে ঘুম নেই। জীবনের নতুন অধ্যায়ের সূচনা কেমন হবে সেটা নিয়েই তাদের ভাবনা। কারো চোখে অনিশ্চয়তা, কারো চোখে স্বপ্ন, কারো চোখে স্বপ্ন ভাঙার যন্ত্রণা, কারো চোখে গভীর ভালোবাসা। কি হবে এর শেষ পরিণতি? সত্যি কি ইচ্ছে প্রহর আলাদা হয়ে যাবে? প্রহর কি কিছুই করবে না? অন্তত শেষ চেষ্টাটাও কি করবে না? কি করবে প্রহর? ভালোবাসাকে গুরুত্ব দেবে নাকি জেদকে? নাকি জেদ দেখাতে গিয়ে ইচ্ছেকেই হারিয়ে ফেলবে সারা জীবনের জন্য? সকাল থেকেই আজ সবাই ভীষণ ব্যস্ত। আজকে যে বিয়ে, তাও দুটা বিয়ে। সেই সাথে আছে কনে বিদায় আর কনে ঘরে তোলার অনুষ্ঠান। 10টা বাজতে না বাজতেই পার্লারের মেয়েরা চলে এসেছে কনেদের সাজাতে। ইচ্ছেকে পরানো হয়েছে লাল খয়েরি রঙের ভারী লেহেঙ্গা। লেহেঙ্গার লাল খয়েরি জমিনে উজ্জ্বল সোনালি সুতোর এমব্রয়ডারি কাজ। ভারী ওড়নাটা ট্র্যাডিশনাল স্টাইলে পরা শাড়ির আঁচলের মতো দেওয়া। কোমরে সরু সোনার বিছা। চুল হালকা কার্লি করে ছেড়ে দেওয়া হয়েছে। মাথায় টিকলি, টায়রা, কানে ভারী কানের দুল, গা ভর্তি সোনার এবং ইমিটেশনের গহনা। মেহেদি রাঙা হাতে সোনার স্টাইলিশ চুড়ি আর বালা। এক কথায় অসাধারণ লাগছে ইচ্ছেকে। তিয়াশাকেও ডার্ক ব্লু রঙের ভারী লেহেঙ্গা পরানো হয়েছে, তবে পুরাই ভিন্ন স্টাইলে, আর লেহেঙ্গার ডিজাইনও আলাদা। তবে তিয়াশার লেহেঙ্গায়ও নীল জমিনে সোনালি সুতোর এমব্রয়ডারি কাজ। তিয়াশারও গা ভর্তি গহনা। দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। অন্যদিকে প্রহর পরেছে লাল খয়েরি রঙের শেরওয়ানি, আর আনন্দ পরেছে ডার্ক ব্লু রঙের শেরওয়ানি। আজকে অতিথিরা কনফিউজড হয়ে যাবে কাকে ছেড়ে কাকে দেখবে, কনেদের দেখবে না বরদের দেখবে। যুবতীরা এমনিতেই প্রহর আর আনানের ওপর যখন তখন ক্রাশ খায়। আজকে তারা মিনিটে মিনিটে ক্রাশ নামক রোগে আক্রান্ত হবে। বিয়ের সাজে সেজে ইচ্ছে নিজের রুমে বসে আছে। কোমল স্নিগ্ধ মুখটা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য, কিন্তু এই শান্ত কোমল স্নিগ্ধ মুখে যে একটা সূক্ষ্ম কষ্টের রেখাও আছে, সেটা যারা ইচ্ছেকে খুব কাছ থেকে চেনে শুধু তারাই বুঝতে পারবে। মিসেস সাভিয়া প্রহরের সাথে তিয়াশার বিয়ে হচ্ছে বলে খুশি হলেও ইচ্ছের জন্য কষ্ট হচ্ছে। ইচ্ছে যে প্রহরকে কতটা ভালোবাসে সেটা উনি এর কয়েক বছরে বেশ বুঝতে পেরেছেন। শুধুমাত্র বোনের শেষ ইচ্ছে পূরণ করার জন্যই তার এত কঠোর হওয়া, না হলে ইচ্ছে যে ওনারও কলিজা। ছোটবেলা থেকে বড্ড আদরে বড় করেছে যে ওকে। ওর বাবা মা কে তা নিয়ে কখনোই মিসেস সাভিয়ার মাথা ব্যথা ছিল না। ইচ্ছে এ বাড়ির মেয়ে, এটাই বড় কথা। ইচ্ছের কষ্টটা সবাই বুঝতে পারে, কিন্তু মিসেস সাভিয়ার কষ্টটা হয়তো কেউই বুঝতে পারেনি। ওনার কষ্টটা কঠোরতার আড়ালে ঢাকা পড়ে গেছে।
মিসেস সাভিয়া দরজার আড়াল থেকে ইচ্ছেকে একবার দেখে নিয়ে মনে মনে বললেন, সুখে থাকিস মা, তোর সংসার সুখে ভরা থাকুক, পারলে মাফ করে দিস আমাকে। মিসেস সাভিয়ার হঠাৎ করে মনে হলো বিয়েটা দেওয়া ঠিক হচ্ছে না। একজন মানুষের শেষ ইচ্ছে পূরণ করা অবশ্যই নিজের কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সেই ইচ্ছে পূরণ করতে যদি 4টে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, সেই ইচ্ছে কি পূরণ করতেই হবে? আজকে ওনার একটা সিদ্ধান্তের কারণে 4টে মানুষের জীবন ধ্বংসের মুখে। কি করা উচিত ওনার? শেরওয়ানি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে প্রহর। চোখ দুটো আজ অসম্ভব জ্বালা করছে ওর। আর যে মাত্র কয়েক ঘন্টা। প্রহর বিড়বিড় করে বলে ওঠে, প্লিজ ইচ্ছে, আমাদের স্বপ্নগুলো এভাবে ভেঙে দিস না প্লিজ। এত বড় শাস্তি আমাকে দিস না রে প্লিজ। আর একবার, শুধু একবার বল ভালোবাসিস, শুধু একবার। না হলে যে আমার আর কিছু করার থাকবে না রে। সময় যে খুব কম ইচ্ছে, আমি তোকে হারাতে চাই না রে প্লিজ। এই বারান্দায় কত স্মৃতি জড়িয়ে আছে ওদের, কত কথা মালা ছড়িয়ে আছে বারান্দার প্রতিটি কোণে। প্রহর যেন আজও চোখ বন্ধ করলে শুনতে পাই কথাগুলো। 5 বছর আগে ওর ইচ্ছে এমন ছিল না, ওর স্বভাবগুলো ছিল বাচ্চাদের মতো। প্রহর বিদেশ যাবে শুনে ওর সে কি কান্না। প্রহর সেদিন ওকে জড়িয়ে ধরে বলেছিল, এই পাগলি, কাঁদছিস কেন? আমি কি সারা জীবনের জন্য তোর থেকে দূরে চলে যাচ্ছি নাকি? মাত্র তো 5টা বছর, দেখবি দেখতে দেখতে কেটে যাবে। তুই যদি এভাবে কাঁদিস আমি যাব কিভাবে? আমি বরং যাওয়া ক্যান্সেল করে দেই। ইচ্ছে বলেছিল, না না, দেখেন আমি কাঁদছি না, একটুও না। আপনার তো স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়ার, সেটা হাতে পেয়েও ছেড়ে দেবেন। আমি কাঁদবো না একটু। প্রহর ইচ্ছের চোখ মুছে দিয়ে বলেছিল, গুড গার্ল, আমাদের তো কথা হবেই ফোনে। দেখবি কিভাবে যে 5 বছর চলে যাবে বুঝতেই পারবি না। আর ততদিনে তোর পড়াও শেষ হয়ে যাবে। আর আমার কোর্স কমপ্লিট করার পর তো আমিও জবে জয়েন করব। তখন দেশে এসে প্রথমে তোকে নিজের করে নিব সারা জীবনের জন্য। আজকে প্রহরের মনে হচ্ছে সেদিন যদি বিদেশে না যেত তাহলেই ভালো ছিল। কি আর হতো, ও হয়তো এই পজিশনে থাকতো না, আরও নিচু পজিশনে থাকতো। এর থেকে বেশি কিছু তো হতো না। ওর ইচ্ছে তো ওর কাছেই থাকতো, ওকে হারাতে তো হতো না। আবদ্ধ বেলা ইচ্ছের রুমে এসে দেখে ইচ্ছে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বেলা ইচ্ছেকে ডাক দেয়, ওর ডাকে ইচ্ছে পেছন ফিরে বলে, কিছু বলবি? বেলা বলল, আর একবার ভেবে দেখ ইচ্ছে, এই বিয়েটা তুই করিস না ইচ্ছে। ইচ্ছে বলল, সব কিছু জানার পরেও তুই এভাবে বলছিস কেন? বেলা বলল, সব কিছু জানার পরও বলছি, কারণ আমি বুঝতে পারি ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কি। আমিও তো তোর পরিস্থিতিতে ছিলাম একদিন। বাবা মা আর ভালোবাসার মানুষদের মাঝে কাকে বেছে নিব দোটানায় ছিলাম। মনে মনে বাবা মাকেই বেছে নিয়েছিলাম ভালোবাসাকে ছেড়ে। আজ আমি অন্য কারো স্ত্রী হতাম যদি না সেদিন তুই আমার সংসারটা সাজিয়ে না দিতি। তুই এই বিয়েটা করিস না, পালিয়ে যা ইচ্ছে। ইচ্ছে বলল, এটা হয় না বেলা, সবার ক্ষেত্রে সব কিছু হয় না। আমি এটা করতে পারি না। এবার আবদ্ধ বলল, কেন পারো না ইচ্ছে? ভালোবাসার মানুষকে যদি অপমান করতে নাই পারো তবে ভালোবাসো কেন? ইচ্ছে, একজনকে ভালোবেসে আরেকজনের সংসার করা যায় না। প্রভুরকে কষ্ট দিয়ে পারবে তুমি নিজের সংসার গুছিয়ে নিতে? ইচ্ছে বলল, প্রহর নিজেকে ঠিক সামলে নেবে, ভেঙে পড়বে না তিয়াশা আপু, ভেঙে পড়তে দেবে না। আর প্রহর ভাই নিজেকে সামলে নিয়েছে, তিয়াশা আপুর সাথে বেশ মানিয়েছে, তিয়াশা আপুর সাথে বেশ মানিয়ে নিয়েছে। ওনারা সুখে থাকবে বিয়ের পর। বেলা বলল, তুই ভুল ভাবছিস ইচ্ছে। ভাইয়া নিজেকে তিয়াশা আপুর সাথে মানিয়ে নিতে পারেনি, ওটা শুধুই তোকে দেখানোর জন্য ছিল। ইচ্ছে বলল, আমাকে আর বোঝাস না বেলা, আমি কিচ্ছু বুঝতে চাই না। হঠাৎ তখন তূর্ণ রুমে ঢুকে বলল, বেলা, ইচ্ছে ঠিকই বলছে, ওকে আর বুঝিস না। যে বুঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান ধরে তাকে কিভাবে বোঝাবি বেলা? ইচ্ছে বলল, ভাইও তুইও তোরা কেন বুঝিস না? এটা হয় না। আর মাত্র 2 ঘন্টা বাকি বিয়ের, হুটহাট এভাবে পালানো যায় না। আর বেলা বলল, কোনো কিন্তু নাই, ভাইয়াকে সব বলেছি আমি। তারপর ভাইয়া জেদ ধরে বসে আছে, তোকে ভাইয়াকে নিজে গিয়ে বলতে হবে। প্লিজ ইচ্ছে, একবার গিয়ে বল, তারপর সবটা ভাইয়া দেখবে। ইচ্ছে বলল,
না বেলা, সব কিছুর একটা সময় থাকে। সময়টা পেরিয়ে গেছে বেলা। প্রহরীর কাছে ফিরে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। আমি নিজের হাতে করেছি। আবদ্ধ বলল। ইচ্ছে এখন সব বন্ধ হয়নি। প্রহর এখনো নিজের হাত গুটিয়ে নেয়নি। প্রহর এখনো তোমার অপেক্ষায় আছে। ইচ্ছে বলল। তোমরা বুঝতে পারছো না আবদ্ধ ভাইয়া। আম্মু আমার কাছে কখনো কিছু চায়নি, প্রথমবার কিছু চেয়েছে। যারা এত বছর আমাকে আদর যত্ন করে বড় করেছে, তাদের কথা কিভাবে ফেলে দিব আমি? প্রহরকে যে আমাকে ভুলে যেতেই হবে। পূর্ণ বলল। সত্যি কি পারবি ভুলে যেতে? এই 3 বছরে তো অনেক চেষ্টা করেছিস। পেরেছিলি? পারিসনি, আর কখনো পারবিও না। বৃথা চেষ্টা করে নিজেদের কষ্ট দিচ্ছিস। ইচ্ছে মুচকি এসে বলল। বৃথা হলে বৃথা, কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে। পূর্ণ বলল। তোর এই চেষ্টা যে তোদের দুজনের সাথে সাথে আরও দুজনের জীবন নষ্ট করে দিবে, বুঝতে পারছিস না তুই? আনন্দ তোকে নিয়ে স্বপ্ন সাজাচ্ছে। বিয়ের পর যখন বুঝতে পারবে তুই আনন্দকে ভালোবাসিস না, তখন কি হবে বুঝতে পারছিস না ইচ্ছে? মিসেস আফরা বললেন। যা ইচ্ছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। তুই তোর ভালোবাসাকে আপন করে নে। ইচ্ছে বলল। বেলা বলল। কোনো কিন্তু নাই। ইচ্ছে কি যাবে প্রহরের কাছে? সবাই ইচ্ছেকে প্রহরের কাছে যেতে বলছে, কিন্তু ইচ্ছেও জেদ ধরেছে, যাবে না। বেলা উদ্বিগ্ন হয়ে বলল। ইচ্ছে, এটা জেদ দেখানোর সময় না, বোঝার চেষ্টা কর। ইচ্ছে বলল। উনি যদি পারেন, আমি পারবো না কেন? উনি তো সব জানেন, তাই না? তাহলে আমাকে কেন যেতে হবে? উনিও তো আসতে পারেন। এমন তো না যে আমি ইচ্ছে করে ওনার সাথে এমন করেছি, বাধ্য হয়ে করেছি এমন। সেটা তো উনি জানেন, তাহলে আমি কেন? পূর্ণ বলল। সব সময় তো ওই আসে, এবার না হয় তুই যা। বেলা বলল। বোন, আল্লাহর দোহাই লাগে, এই জেদ নিয়ে পড়িস না। এখন তোদের এখান থেকে যাওয়া উচিত। বিয়ের পর অনেক সময় পাবি জেদ দেখানোর। কিন্তু ইচ্ছে তো ইচ্ছে, ও সিদ্ধান্তে অটল। ও যাওয়ার কোনো লক্ষণ না দেখে আবদ্ধ বলে উঠল। সম্পর্ক তৈরি করা অনেক কঠিন, কিন্তু সম্পর্কে ভেঙে ফেলা খুব সহজ। একটা সম্পর্ক তৈরি হয় অনেক সময় লাগে, কিন্তু একটা সম্পর্ক ভাঙতে এক মুহূর্তে যথেষ্ট। রাগ, অভিমান, জেদ এগুলো সম্পর্কের মাঝে থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত রাগ, জেদ, অভিমানের ফলেই কিন্তু সম্পর্কটা ভেঙে যায়। রাগ, জেদ, অভিমান নিজের ভালোবাসা চাপা পড়ে যায়, যেটা এখন তোমার আর প্রহরের সম্পর্কের মাঝে হয়েছে। প্রহর জেদ ধরে আছে, এত বছর তো চেষ্টা করেছে, বারবার তোমার কাছে এসে অপমানিত হয়ে ফিরে গেছে, কিন্তু এবার তোমাকে ওর কাছে যেতে হবে। আর তুমি জেদ ধরে আছো, তুমি কেন যাবে? ওর কেন আসবে না? কিন্তু তোমরা দুজনে খেয়াল করনি, তোমাদের জেদের নিচে তোমাদের ভালোবাসাটা চাপা পড়ে গেছে। এখন দায়িত্ব নিতে হয়। একজনের পক্ষে কখনোই একটা সম্পর্ক শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। তোমরা দুজনে যদি জেদ ধরে থাকো, তাহলে সম্পর্কটা টিকবে না। জানো তো, সম্পর্ক হয় কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লেগে যায়, তারপরেও দাগ থেকে যায়। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাইলে সেটাকে অনেক যত্ন করে রাখতে হয়। রাগ, জেদ, অভিমান হেলায় হারিয়ে ফেলতে নয়। ইচ্ছে বলল। আমি বুঝতে পারছি আবদ্ধ ভাইয়া, তুমি কি বলতে চাইছো, কিন্তু ভালো তো একা আমি বাসিনি, উনিও তো বেসেছেন। তাহলে সম্পর্ক বাঁচানোর দায়িত্ব আমার কেন নিতে হবে? আমি কেন জেদ ছাড়বো, উনি কেন নয়? বেলা এবার বলল। তুই এত বোকা হলি কবে থেকে বলতো? তুই তো এমন ছিলি না। জেদের বসে দেখি তোর বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। আবদ্ধ মুচকি এসে বলল। প্রথম পদক্ষেপটা না হয় তুমিই নাও, পরের বার প্রহর নেবে। একজন না একজনকে তো প্রথম পা ফেলতেই হবে, তাই না? প্রহর নিজের দুঃখগুলো নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় ওড়াতে ব্যস্ত। চারপাশের এই আনন্দ মুখর পরিবেশটাকে বড় বিষাক্ত মনে হচ্ছে ওর। ইচ্ছে ছাড়া যে সব কিছুই ওর কাছে শূন্য। দীর্ঘশ্বাস ছেড়ে আবার যখন সিগারেটের টান দিতে যাবে, তখন কেউ একজন ওকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলে ওঠে। আই এম সরি প্রহর, আমি আর কখনো এমন করব না। আপনাকে ছাড়া যে আমি বড্ড একা, বড্ড অসহায়। প্রহরও পিছন ফিরে বড় আদরে ইচ্ছেকে জড়িয়ে ধরল। ওর তপ্ত হৃদয়ে এক পশলা বৃষ্টি যেন মুহূর্তের মধ্যে ওর কষ্টগুলো নিভিয়ে দিল। ইচ্ছে দু গালে আলতো করে হাত রেখে ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল প্রহর। সেই সাথে প্রহরের দু চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কপালে কপাল লাগিয়ে বলল। আর কখনো এরকম করিস না ইচ্ছে, বড্ড কষ্ট হয় রে।
আর কখনো কিছু লুকাবি না আমার থেকে, সেটা ভালো হোক মন্দ হোক আমাকে বলে দিস, কিন্তু এভাবে দূরে সরিয়ে দিস না রে। ইচ্ছের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। হঠাৎ কি মনে হতে প্রহর থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় ইচ্ছে। প্রহর অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, কি হলো? ইচ্ছে কোমরে হাত রেখে রাগী গলায় বলল, আপনি সিগারেট খেয়েছেন? কি হলো, চুপ করে আছেন কেন? এই রে বুঝে গেল। কি বলি এবার? ইচ্ছে যে সিগারেট খাওয়া দু চোখে দেখতে পারে না, ভীষণ অপছন্দ করে। প্রহর আমতা আমতা করে বলল। না মানে মানে ইচ্ছে আরও রেগে গিয়ে বলল, কোন সাহসে সিগারেট খেয়েছেন আপনি? কতবার বারণ করছি আপনাকে আমি, একটা কথাও শোনেন না। আর এমন কেন আপনি? প্রহর অপরাধীর মতো বলল। তোর অনুপস্থিতিতে ভীষণ কষ্ট দেয় ইচ্ছে, তাই। প্রহরকে বলতে না দিয়ে ইচ্ছে বলল, তাই আপনি সিগারেট খাওয়া ধরেছেন? বাহ বাহ, কি সুন্দর সমাধান। আচ্ছা আমাকে একটা কথা বলুন, সিগারেট খেলে কি আমি ফিরে আসবো? হ্যাঁ, আমার অনুপস্থিতি পূরণ হয়ে যাবে? হ্যাঁ। ইচ্ছে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, সিগারেট খেলে কষ্টটা বাড়বে বই কমবে না প্রহর। কিছু সময়ের জন্য কষ্ট দূর হলেও পরবর্তীতে আরো বেশি কষ্টের সৃষ্টি করে। বোঝেন না কেন আপনি? আর একজনের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আপনি তো বোকা কেন, নিজের ভালোটা বোঝেন না? প্রহর বলল, ঠিক বলেছিস, আমি ভীষণ বোকা। তোর অনুপস্থিতি আমাকে ভীষণ বোকা বানিয়ে দিয়েছে। না হলে কি এমন করি? কোথায় তোকে কিডন্যাপ করে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব, সেটা না করে আমি ফালতু জেদ ধরে সিগারেটের আগুনে ঠোঁট পুড়াচ্ছি। হাউ ফুলিশ আই অ্যাম। প্রহরের কথা বলার ধরন দেখে ইচ্ছে অশ্রুসিক্ত নয়নে হেসে বলল, আর ওকে হাসতে দেখে প্রহরও হেসে ফেলল। ইচ্ছের কাছে এসে ওকে জড়িয়ে ধরল আর বলল, দেখলি তো, তোর অনুপস্থিতি আমাকে কেমন ভিন্ন আমিতে পরিণত করেছে। কেমন বোকামি করছিলাম। আর কখনো ছেড়ে যাস না, তাহলে বোধহয় মরেই যাব। তুই না থাকলে আমার হৃদস্পন্দনই থেমে যাবে। আমার হৃদস্পন্দন যে তুই। ইচ্ছে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাব না, জীবনের শেষ দিন পর্যন্ত আপনার পাশে থাকবো। আপনি কিন্তু আর কখনো সিগারেট খাবেন না, প্লিজ। দরজায় হঠাৎ নক করাই প্রহর ইচ্ছেকে ছেড়ে দিয়ে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখছি। ইচ্ছে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই প্রহর রুমে গিয়ে দরজা খুলে দেখল আবদ্ধ বেলা আর দুটো বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রহর ওদেরকে ভেতরে আসতে দিয়ে দরজা বন্ধ করে ইচ্ছেকে রুমে নিয়ে আসে। বেলা মুচকি এসে বলল, সব কিছু মিটল? ইচ্ছে আর প্রহর কিছু না বলে মুচকি হাসলো। আবদ্ধ ওদের তাড়া দিয়ে বলল, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, চট করে দুজনে বোরকা পরে নাও। ইচ্ছে অবাক হয়ে বলল, দুজনে মানে উনিও পারবেন? প্রহর বলল, জি ম্যাডাম, আমাকেও পড়তে হবে। আমাদের হাতে সময় কম। অন্য কোনো ছদ্মবেশ ধরার সময় আমাদের হাতে নেই। আর এই ছদ্মবেশ যেমন সোজা তেমনি সেফ। যেহেতু আমাদের দিনের বেলা পালাতে হচ্ছে আর এখন বাড়ির আনাচে কানাচে লোক, এখন তাই এইটাই বেটার অপশন, সবার সামনে দিয়ে যাওয়ার। ইচ্ছে বলল। যদি কেউ সন্দেহ করে? বেলা বলল, করবে না। কেউ জিজ্ঞেস করলে বলবো তোর ভার্সিটির ফ্রেন্ড, ওদের ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ, তো তাই এইভাবেই আসছে। সবার সামনে দিয়ে ওরা বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই কাজে এতটাই ব্যস্ত ছিল কেউই খেয়াল করেনি ওদের। বাড়ি থেকে কিছু দূর আসতেই ওরা কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়। আর একটু এগোতেই দেখে তূর্ণ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ওদের আসতে দেখে ওর মুখেও হাসি ফুটে ওঠে। ওরা তাড়াতাড়ি গাড়িতে উঠতেই তূর্ণ গাড়ি স্টার্ট দেয়। ইচ্ছে প্রহরের একটা হাত খুব শক্ত করে জড়িয়ে ধরে। প্রহর ওর দিকে তাকাতেই ইচ্ছে বলল, আমরা কোনো ভুল করছি না তো? প্রহর কিছু না বলে এক হাত দিয়ে ইচ্ছেকে জড়িয়ে ধরে। এই প্রশ্নটার উত্তর যে ওর কাছে নেই। হয়তো ভুল করছে, পালিয়ে গিয়ে বিয়ে করাটা তো ভুলই। বাবা মাকে না জানিয়ে বিয়ে করছে, কিন্তু এই ভুলটা করা ছাড়া যে ওদের আর কোনো উপায় নেই। উফ, ফাইনালি আমরা সফল হলাম বাড়ি থেকে পালাতে। ইচ্ছে হঠাৎ করে আনানের গলা শুনে সোজা হয়ে বসে। ওর চোখে বিস্ময়। কোনো রকমে বলল, আনন্দ ভাইয়া। তখন অন্য যে দুজন বোরখা পরেছিল তারা নিজেদের নেকআপ খুলে ফেলে। ইচ্ছে তো এবার আরও অবাক। ওরা আর কেউ নয়, আনান আর তিয়াশা। ইচ্ছে বলে উঠল, আমি কিছু বুঝতে পারছি না, সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার। না না, আনন্দ ভাইয়া, তিয়াশা আপু এখানে কেন? ওর কথা শুনে সবাই হেসে উঠল। ইচ্ছে আরও অবাক হয়ে বলল, আশ্চর্য, সবাই হাসছো কেন? কেউ প্লিজ বলবে ওনারা কেন পালিয়েছেন বাড়ি থেকে, তাও আবার আমাদের সাথে? প্রহর বলল, আজকে তো ওদেরও বিয়ে। ইচ্ছে বলল, ক্লিয়ার করে বলবেন প্লিজ, আমি বুঝতে পারতেছি না। প্রহর বলল,
আজকে যেমন আমার আর তোর বিয়ে হবে কাজী অফিসে, তেমনই আনান আর তিয়াশারও বিয়ে হবে। আমার আর তিয়াশার বিয়ে ঠিক হওয়ার পরই তিয়াশা আমাকে বলেছিল ও আমাকে বিয়ে করতে পারবে না, ও আনানকে ভালোবাসে। আমাদের মতো ছোটোবেলা থেকেই ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের বাড়িতেই ওদের প্রথম দেখা, আর সেখান থেকে প্রেম। পরে আমরা 4 জন মিলে পালানোর প্ল্যান করেছিলাম। আনানের সাথে তোর বিয়ে ঠিক হওয়ায় প্ল্যানটা অনেকটাই সহজ ছিল, বাড়তি কোনো ঝামেলা নেই। বাড়ির লোকজনকে বিয়ের পর মানিয়ে নিলেই হবে। ইচ্ছে বলল। তার মানে এতদিন এগুলো অভিনয় ছিল? তিয়াশা আপুর সাথে আপনার ব্যবহার, আনান ভাইয়ার সাথে, আনান ভাইয়ার আমার সাথে ব্যবহার, সব কিছু অভিনয় ছিল? আনান বলল। আর আমাদের কোনো দোষ নেই, সব প্ল্যান প্রহর ভাইয়ের। আর তোর জন্য যত কেনাকাটা হয়েছে সব কিছু প্রহর ভাইয়ের পছন্দ করা। প্রহর ভাইয়া আমাকে যেটা যেটা বলেছে আমি সেটাই কিনেছি। আর তিয়াশার জন্য যেগুলো প্রহর ভাইয়া কিনেছে অ্যাকচুয়ালি এগুলো আমার পছন্দ করা। সব কিছু জানার পর ওরা শান্ত হয়ে বসলো। ওর বুক থেকে যেন পাথর নেমে গেছে। নিজের ভালোবাসার জন্য দুটো মানুষের জীবন নষ্ট করতে কিছুতেই মন চাইছিল না ওর। বড্ড খারাপ লাগছিল ওর। এখন সব কিছু জানতে পেরে অনেকটাই হালকা লাগছে। কাজী অফিসে সব কিছু রেডি করাই ছিল। প্রহর আর আনান তিয়াশার ফ্রেন্ডরা ওদের জন্য অপেক্ষা করছিল। ওরা পৌঁছাতেই ওদের রেজিস্ট্রি হয়ে যায়। ইচ্ছে প্রহরের বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছে তূর্ণ, আনান আর আবদ্ধ। আর আনান তিয়াশার বিয়ের সাক্ষী হিসেবে প্রহর, ইচ্ছে আর আনানের এক বন্ধু। এবার পালা বাড়ি ফিরবার। সবার মনে ভয়, সংকোচ আর দুশ্চিন্তা। পরিবারের মানুষেরা কিভাবে বিষয়টা নেবে বুঝতে পারছে না ওরা। আর মেনে নেবে তো ওদের বিয়ে? দুশ্চিন্তা, অনিশ্চয়তা নিয়েই ওরা বাড়ির পথে রওনা দেয়। কে জানে কি নতুন ঝড় অপেক্ষা করছে ওদের জন্য। সদর দরজার সামনে ইচ্ছেরা দাঁড়িয়ে আছে। ভেতরে কি অপেক্ষা করছে কে জানে। বাইরে এখনও মানুষের কোলাহল। পাত্র পাত্রীরা যে বাড়িতে ছিল না বা বাইরে থেকে এসেছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা আছে বলে তো মনে হয় না। তূর্ণ এগিয়ে এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে আবহাওয়া বুঝতে, কিন্তু ভেতরে ঢুকতেই ওর চোখ ছানাবড়া হয়ে যায়। একে একে ইচ্ছেরা সবাই ভেতরে ঢোকে, আর তূর্ণর মতো ওরাও অবাক হয়ে যায়। ওদের 4 জনের পরিবার খোশ গল্পে মত্ত। ওরা যে এতক্ষণ বাড়ি ছিল না সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ছাপ তাদের মাঝে নেই। কি অদ্ভুত! অথচ ইচ্ছেরা ভেবেছিল বাড়ির মাঝে একটা শুনশান নীরবতা থাকবে। বাড়িতে ওরা ঢোকা মাত্রই শুরু হবে কথার বিস্ফোরণ। কিন্তু এখানে যে তেমন কিছুই নেই। যদি তেমন হতো তাহলে স্বাভাবিক বলে মেনে নেওয়া যেত। কিন্তু এই খোশ গল্পে মেতে থাকা পরিবারের মানুষের মুখে উচ্ছ্বাসের হাসি কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না তাদের। এটা কি নতুন কোনো বিপদের আগাম বার্তা, নাকি ইচ্ছেদের জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা? আবহাওয়া সাহেব ওদের দেখে বললেন, আরে তোরা এসে গেছিস, আয় আয়, তোদের অপেক্ষাতেই ছিলাম। ওরা সবাই সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ করে থেকে প্রহর বলল, আমরা খুবই দুঃখিত। আমরা কখনোই চাইনি আমাদের বিয়েটা এরকমভাবে হোক, কিন্তু তোমরা আমাদের বাধ্য করেছো এভাবে বিয়ে করতে। আমার পক্ষে ইচ্ছেকে ছাড়া সম্ভব নয় আম্মু। তুমি যেমন আমার কাছে অমূল্য সম্পদ, তেমনি ইচ্ছেও আমার কাছে অমূল্য। তোমাদের দুজনের কাউকেই ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। মিসেস সাবিয়া বসা থেকে উঠে এসে ইচ্ছে প্রহরের সামনে দাঁড়ায়। ইচ্ছে আর প্রহরের হাত ধরে বলল, আমাকে মাফ করে দিস তোরা। আমি ভুল ছিলাম, তোরা ঠিক ছিলিস। একজনের ইচ্ছে পূরণ করতে গিয়ে তো আমি 4টে জীবন নষ্ট করতে পারি না। ইচ্ছে অশ্রুসিক্ত নয়নে মিসেস সাবিয়ার দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তুমি আমাকে মেনে নিয়েছো? মিসেস সাবিয়া ইচ্ছের গালে হাত রেখে বলল, তোকে যে আমি মেয়ের মতোই ভালোবাসি ইচ্ছু। শুধুমাত্র বোনের শেষ ইচ্ছে পূরণ করার জন্য তোর সাথে খারাপ ব্যবহার করেছি। তোর সাথে খারাপ ব্যবহার করে যে আমিও ভালো ছিলাম না রে। তোর মতন মেয়েকে ছেলের বউ হিসাবে পেয়ে তো আমি ধন্য ইচ্ছু। ইচ্ছে মিসেস সাবিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তখন তিয়াশার বাবা তিয়াশার কাছে এগিয়ে এসে বলল, তিয়াশা বলল, আই এম সরি বাবা, আই এম রিয়েলি ভেরি সরি। ইমতিয়াজ সাহেব বললেন, তোদের লেখা চিঠি পড়ে আমরা প্রথমে সবাই রেগে গিয়েছিলাম, তারপর ভাবলাম নিজেদের সিদ্ধান্ত তোদের উপর চাপিয়ে দিয়ে আবার তোদের 4টা জীবন নষ্ট করে ফেলেছিলাম। তোরা যা করেছিস ভালোই করেছিস, না হলে সারা জীবন নিজেদের মধ্যে একটা চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকতি। বাবা মা হয়ে তোদের এই কষ্ট সহ্য করতে পারতাম না আমরা।
তিয়াশার কোণে বিদায় হতে হতে বিকেল হয়ে যায়। তিয়াশাকে বিদায় দিয়ে ইচ্ছে আর প্রহর দুজনে দুজনার ঘরে চলে যায় কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে। সারাদিনের ধকলে বেশ ক্লান্ত ওরা। ইচ্ছে রুমে গিয়েই ওর ভারী লেহেঙ্গা পাল্টে মিসেস সাবিহার দেওয়া একটা নীল রঙের সুতির শাড়ি পরে নেয়। বিছানায় গা দিতেই ঘুমে চোখ বুজে আসে ওর। কতদিন শান্তিতে ঘুমায় নিও, আজ শান্তিতে ঘুমোবেও। ইচ্ছের মনে হয়েছিল আজ আর সহজে ওর ঘুম ভাঙবে না, কিন্তু ঘুম ভেঙে দেখলো বাইরে এখনও আলো আছে। ঘড়িতে সময় দেখে বুঝলো মাত্র 1 ঘন্টাই ঘুমিয়েছে ও। আর মোড়া ভেঙে শয্যা ত্যাগ করে ইচ্ছে। চোখে মুখে পানি দিয়ে ঘুম ঘুম ভাবটা দূর করে ছাদের দিকে পা বাড়ায়। নিজেকে আজ হালকা হালকা লাগছে ওর। লাগারই কথা, এতদিনের কষ্ট যে আজ নিঃশেষ হয়ে গেছে। ছাদে পা রাখতেই ইচ্ছের চোখ যায় নীল পাঞ্জাবি পরিহিত এক পুরুষের দিকে। রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে তার পেছনে থাকায় মুখ দেখতে পায়নি, কিন্তু ইচ্ছের চিনতে এতটুকুও কষ্ট হয়নি। পুরুষটি আর কেউ নয়, প্রহর। ইচ্ছে পা টিপে টিপে প্রহরের পাশে এসে দাঁড়াতেই প্রহর হাত বাড়িয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে। ইচ্ছে তাকিয়ে দেখে প্রহরের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তির ছায়া। সূর্য প্রায় ডুবুডুবু, লাল রঙের আভা চারিদিকটাকে পরম মর্মতায় জড়িয়ে ধরে আছে। হয়তো লেখকেরা সন্ধ্যার এই রূপ দেখেই নাম দিয়েছিল আগুন ঝরা সন্ধ্যা। নীল শাড়ি পাঞ্জাবিতে সজ্জিত একজোড়া মানবী অপলক দৃষ্টিতে দেখছে সাদা আর রক্তিম মেঘে সেজে ওঠা নীলরঙা আকাশের অপরূপ সৌন্দর্য। আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে বিলীন হয়ে যায়। সেই সাথে বিলীন হয়ে যায় ইচ্ছে প্রহরের জীবনের এত বছরের কষ্ট। ধীরে ধীরে রক্তিম আকাশ ধীরে ধীরে কালো চাদরে নিজেকে মুড়িয়ে নেয়। ঠান্ডা হাওয়া ইচ্ছে প্রহরকে ছুঁয়ে যায়। সেই সাথে বাতাসে ভেসে আসে লেবু ফুলের মিষ্টি ঘ্রাণ। অদ্ভুতভাবে আজ ছাদের কোণে লাগানো লেবু গাছটি আজ ফুলে ভরা। পুরো গাছ জুড়েই থোকায় থোকায় লেবু ফুল ফুটে আছে। কালকে আবার পূর্ব আকাশে সূর্য তা আলো ছড়িয়ে দেবে। শুরু হবে এক নতুন দিন। সেই সাথে সূচনা হবে ইচ্ছে প্রহরের জীবনের এক নতুন অধ্যায়ের। ইচ্ছে প্রহরের মতো পৃথিবীর সব মানুষের ভালোবাসা পূর্ণতা পাক। ভালো থাকুক সকলের ভালোবাসার মানুষগুলো।